জি, শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ কৃপায় আমরা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিদিনের মতো ফিউচার মিলিনিয়ার প্রজেক্টের আজকের এই প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। যারা এই মুহূর্তে যুক্ত আছেন, অবশ্যই ভিন্ন ধর্মে যারা আছেন, আপনারা আপনাদের নিজেদের ভাষায় সৃষ্টিকর্তাকে প্রশংসা জানাবেন। এবং ধন্যবাদ জানাচ্ছি প্রতিদিনের মতোই ডাক্তার লিমসি ইউজিনকে, যার একটা সিদ্ধান্তের উপরে ভিত্তি করে আজকে আমি আমার ক্যারিয়ার বিল্ড করেছি এবং অসংখ্য মানুষ নিজেদের স্বপ্নকে বনে যাচ্ছে, এই ডিএক্সএন প্ল্যাটফর্মে নিজেদের কর্মসংস্থান পেয়েছে। ডাক্তার লিমসি ইউজিনকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যান্ড স্পেশালি থ্যাঙ্কস শাহজাহান স্যারকে, যার নিরলস প্রচেষ্টার মাধ্যমে আমরা প্রত্যেক দিন এই ফিউচার মিলিনিয়ার প্রজেক্টের মাধ্যমে কিছু না কিছু শিখতে পারছি। আমরা কিছু না কিছু প্রতিদিন আমরা লার্নিং এন্ড টিচিং, এই দুইটা জিনিসকে আমরা ইনশিওর করতে পারছি, যেটা বিজনেসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আজকের সকল পার্টিসিপেন্টস এর পক্ষ থেকে শাহজাহান স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অ্যান্ড অনেক ধন্যবাদ ফাইনালি আওয়ার পার্টিসিপেন্টস, যারা এই মুহূর্তে যুক্ত আছেন, যারা আমাকে শুনছেন দেশ এবং দেশের বাইরে থেকে। সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা যথাসময়ে যুক্ত হয়েছেন। তো প্রতিদিনের মতোই আমি আসলে লং করব না, ভূমিকা দিব না, আলোচনা ডিরেক্ট আলোচনায় চলে যাব। আমার পরিচয় দিচ্ছি, আজিজুল হাকিম, এসএসডি ফ্রম বাংলাদেশ, রাজবাড়ী জেলা। হয়তো গত 2 দিন আপনাদের সাথে আমি ছিলাম, এই কারণে আর মানে আশা করছি আর আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নাই, আপনারা মোটামুটি সবাই আমাকে চিনেন, আমাকে জানেন। তো আজকের যে টপিকটা, সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট এ কাস্টমার নেটওয়ার্ক। দেখেন, আমি সবাইকে বলছি, একটু মানে প্রতিদিনই বলি, মানে আজকেও বলছি, আর এই কথাটা আমি সব সময়ই বলি, যে কোনো ট্রেনিং, যে কোনো মিটিং এর আগে আমি এই কথাটা বলি। সেটা হচ্ছে যে মনোযোগটা, আপনার অ্যাটেনশনটা ইম্পর্টেন্ট। আমি এখানে আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলে চলে যাব, আর আপনি আধা ঘন্টা 1 ঘন্টা কথা শুনলেন। মানে এই যে বলা, আমার বলা আর আপনার শোনা, এটা তখনই একটা কল্যাণ বয়ে আনবে যখন আপনি এখান থেকে বুঝতে পারবেন আলোচনাটা, এবং বুঝে গিয়ে এইটা আপনি আপনার বিজনেসে অ্যাপ্লাই করতে পারবেন। দেন রেজাল্ট আসবে। এখন শুধু শুনলাম, আমি বলার দরকার বললাম, আমি এখানে স্পিকার হয়ে আসছি, আমাকে কথা বলতে হবে তাই আমি বলে গেলাম, আর আপনার শোনার দরকার আপনার লিডার, আপনার আপলাইন, বা আপনাকে যে এখানে এনেছে ডিএক্সএন এ, তার রিকোয়েস্টে আপনি মিটিং এ এসেছেন, তার কথায় আপনি ট্রেনিং এ আসছেন, যুক্ত হয়েছেন, আপনি শুনে চলে গেলেন। মানে এই জন্য হলে আসলে দরকার নাই। যদি এই টাইপের ডিসিশন নিতে পারেন গত 2টা মিটিং থেকে, যে ডিএক্সএন কি এটা আপনি বুঝতে পেরেছেন, আমি সর্বপ্রথম এই কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যে বুঝতে যায় না, বুঝেন, কথাটা বোঝার চেষ্টা করেন। আজকের আলোচনায় কোনো রসকস পাবেন না, কোনো মজা পাবেন না। আজকে কথা হবে শুধু কাজ নিয়ে, কিভাবে আমরা মানে কাজ করবো, আমরা কিভাবে সফল হব, মানে এই বিষয়ের উপর আজকের সকল কথা হবে। আজকের কথার ভিতরে কোনো মোটিভেশন পাবেন না, ভালো লাগা পাবেন না। আমি শুরুতেই বলে নিচ্ছি, এখন যদি মনে হয় মিটিং শেষ পর্যন্ত করবেন, ওয়েলকাম। আদারওয়াইজ আপনি নাও করতে পারেন, ডিসিশন ইজ ইয়োর্স। বাট আজকের আলোচনার ভিতরে কোনো রসকস খুঁজতে দেয় না, কোনো রস পাবেন না, মধুর কোনো কথা থাকবে না আজকে। আজকে আলোচনা হবে কাজ নিয়ে। প্রথম ট্রেনিং করিয়েছি আমি প্রথম যেদিন, সেটা ছিল কি আমাদের ডিএক্সএন বিজনেস কনসেপ্ট, যে আমরা যে বিজনেসটা করি এই কনসেপ্টের উপরে কথা বলেছিলাম। সেকেন্ড, অর্থাৎ গতকালকে আমরা যে আলোচনাটা করেছি সেটা হলো যে আমরা নিজেদের কাছে নিজের অ্যাটলিস্ট ক্লিয়ার হয়েছি আমরা ডিএক্সএন কেন করব। কালকের মিটিং এ যারা ছিলেন এখানে একটু কমেন্ট করেন, গতকালকে আমরা কয়টা কারণ খুঁজে পেয়েছি ডিএক্সএন করার। মানে আলাদা রিজন, অন্য পেশা থেকে ডিএক্সএন আলাদা, এটার কয়টা রিজন আমরা খুঁজে পেয়েছি গতকালকের আলোচনায়, কমেন্টস করেন। ফার্স্ট কমেন্ট করেছেন একজন ব্যক্তি 11টা, রবিউল ইসলাম, এমডি রবিউল ইসলাম, আপনাকে ধন্যবাদ। মনির ভাই কমেন্ট করেছেন, জি, থ্যাংক ইউ। তার মানে দেখেন, যারা কমেন্টস করতেছেন তার মানে তারা গতকালকের আলোচনায় ছিল, তাদের মনে আছে আমরা 11টা পয়েন্ট নিয়ে গতকালকে কথা বলেছিলাম। জি, ধন্যবাদ। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীর কোনো অর্জন একা একা অর্জিত হয়নি, কথাটা বুঝেন। পৃথিবীর কোনো অ্যাচিভমেন্ট সেটা একা একা হয় নাই। একটা গতকালকে আমি আলোচনা করেছি প্যাসিভ ইনকাম নিয়ে, মাল্টি কারেন্সি ইনকাম, ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করার অপরচুনিটি, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট,
বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কথা বলেছি, 11টা পয়েন্টের উপরে যেটা ডিএক্সএন থেকে আমরা পেতে পারি। আর্লি রিটায়ারমেন্ট, টাইম কালেকশন, টাইম ফ্রিডম ইত্যাদি ইত্যাদি বিষয় ছিল। এখন এই যে 11টা পয়েন্ট বা 11টা বেনিফিট, এটা আপনা আপনি আসবে না যদি আপনি না নেন। একটা 20 তলা ভবন এমনি এমনি স্থাপন হয়ে যায় না যদি কেউ স্থাপনা না করে। বুঝতে হবে কথাটা। একটা গাছ এমনি এমনি হয়ে যায় না যদি সেই গাছটা কেউ রোপণ না করে। কোনো কিছুই এমনি এমনি হয় না, সেটার পেছনে কাজ করতে হয়। এখন ডিএক্সএন এ এই যে আমি আজিজুল হাকিম, গত 2 বছর আমি কাজ করছি। এই 2 বছরের ব্যবধানে আমি হয়তো 30 সেকেন্ডে আমার অ্যাচিভমেন্টটা বলে দিতে পারি যে আমার 52টা কান্ট্রিতে টিম আছে, আমার 11,000+ কনজিউমার আছে, আমি মাস শেষে 60-70 হাজার টাকা ইনকাম করছি ডিএক্সএন থেকে। আমি না থাকলেও, আল্লাহ না করুক, আমি মারা গেলেও মায়ের নামে নমিনি করা আছে, ইনকাম রানিং থাকবে। আমার ডিএক্সএন এর পজিশন এসএসডি, সিনিয়র স্টার ডায়মন্ড। এইটুকু কথা বলতে হয়তো 30 সেকেন্ড লাগলো, বাট এই 30 সেকেন্ডের বলা কথা কিন্তু একা একা এমনি এমনি হঠাৎ করে রাতারাতি অর্জিত হয়ে যায় নাই। এইটা আমাকে অর্জন করতে হয়েছে, এইটা আমাকে ছিনিয়ে নিয়ে আসতে হয়েছে। ডিএক্সএন সবার জন্যই একটা অপরচুনিটি দিয়ে রাখছে যে ফ্রিতে বিজনেস করো, ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট বিল্ড করো। গতকালকের যে 11টা অপরচুনিটি নিয়ে কথা বলেছি, 11টা বেনিফিট নিয়ে কথা বলেছি, এইটা আমার জন্যও যা, আপনার জন্য তা। আজকে যে ব্যক্তি যুক্ত হবে তার জন্য এই সুবিধাগুলো সে পাবে। আগামী 2 বছর পরে, আজকের ডিএক্সএন এখনো যুক্ত হয় নাই, আগামী 2 বছর পর একজন ব্যক্তি যদি ডিএক্সএন এ যুক্ত হয় তার জন্যও কিন্তু ওই বেনিফিট গুলো। দ্যাটস মিন সবার জন্যই সমান, কিন্তু কেউ এটাকে অর্জন করতে পারে, কেউ পারে না। এটাকে ছিনিয়ে আনতে হবে, কোনো কিছু এমনি এমনি হয় না। তো আমাদের আজকের আলোচনার টপিকটা মূলত হচ্ছে এরকম যে আমরা ডিএক্সএন বিজনেসটা বুঝতে পেরেছি কি, এটা আমাদের কেন করা দরকার, আমাদের লাইফে কেন ডিএক্সএন বিজনেসটা করা দরকার, অন্য 10টা পেশা থেকে ডিএক্সএন কেন আলাদা, ডিএক্সএন কেন এক্সট্রা অর্ডিনারি, এইটা আমরা ক্লিয়ার হয়েছি, আমরা এটা বুঝতে পেরেছি। আজকের আলোচনা থাকবে যে সবই তো বুঝলাম, বাট এইটাকে আমরা কিভাবে অর্জন করব, কিভাবে কাজ করার পদ্ধতি, কোন ওয়েতে কাজ করলে আমি আগাইতে পারবো, এইটা আমাদেরকে বুঝতে হবে। আজকের আলোচনা এই জিনিসটাই থাকবে, হাউ টু বিল্ড এ কাস্টমার নেটওয়ার্ক। দেখেন, প্রথম দিন আলোচনায় আমি বলেছিলাম কি, যে ডিএক্সএন মোট আমরা মানে ব্যবসা করতে যে 5টা জিনিস লাগে: পণ্য, দোকান, দোকানদার, পেপারস, আর হচ্ছে কাস্টমার। 4টা জিনিসের দায়িত্ব কোম্পানি নিয়েছে, 4টা জিনিসের দায়িত্ব। আর আমি আপনি আমাদের দায়িত্ব দিয়েছে হলো কাস্টমারটা হ্যান্ডেল করা, কাস্টমারের একটা মার্কেট বিল্ড করা। এই যে কাস্টমারের মার্কেট, এইটা যদি আমি বিল্ড করতে পারি তাহলে কিন্তু আমি ডিএক্সএন থেকে এই যে 11টা বেনিফিট সবগুলোই পাচ্ছি। সেটা কি, যদি আমি কাস্টমার মার্কেট তৈরি না করি তাহলে স্ট্রং কোম্পানি ডিএক্সএন এইটা আমার হইলেই কি আর না হইলেই কি, হেলথ বেনিফিট পাইলেই কি না পাইলেই কি। যদি আমি কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করতে না পারি তাহলে আমি প্যাসিভ ইনকাম করতে পারবো না। ডিএক্সএন এ যতই যুক্ত হয়ে আমি 2 বছর, 3 বছর, 5 বছর বসে থাকি, 10 বছর জয়েন করে থাকবেন, টিম যদি তৈরি না করেন, কাস্টমারের নেটওয়ার্ক যদি তৈরি না করেন, এটা তিক্ত কথা, ভালো না লাগলে এটা সত্য কথা, আপনি প্যাসিভ ইনকামের রাস্তা আপনি তৈরি করতে পারবেন না, অসম্ভব। 4 নাম্বার পয়েন্ট ছিল কি, মাল্টি কারেন্সি ইনকাম। আপনি যদি দেশ বিদেশে টিম তৈরি না করেন, দেশ বিদেশে কাস্টমারের নেটওয়ার্ক আপনি যদি তৈরি না করেন, তাহলে আপনার এই দেশ বিদেশ থেকে মাল্টি কারেন্সি ইনকাম আসবে না। আমি সুযোগ নিয়ে গতকালকে কথা বলেছি, বাট সেই সুযোগটাকে তো কাজে লাগাইতে হবে। আপনি যদি কাস্টমারের নেটওয়ার্ক তৈরি না করেন তাহলে আপনি যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের যে সুবিধাটা, এটা আপনি পাবেন না। আপনি যদি কাস্টমার নেটওয়ার্ক তৈরি না করেন তাহলে টাইম ফ্রিডমের যে সুবিধাটা, এটা পাবেন না। আপনি যদি কাস্টমার নেটওয়ার্ক তৈরি না করেন তাহলে টাইম কালেকশনের যে সুবিধাটা, এইটা আপনি পাবেন না, টাইম কালেকশন করতে পারবেন না। আপনি যদি কাস্টমারের নেটওয়ার্ক তৈরি না করেন তাহলে আপনি আর্লি রিটায়ারমেন্ট এইটা আপনি অর্জন করতে পারবেন না। আপনি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এটা অর্জন করতে পারবেন না। তার মানে কোনো কিছুই হচ্ছে না। আলটিমেটলি আমাদের মূল জায়গাটা হচ্ছে এখন কি, যে আমরা মোটামুটি বিজনেসটা বুঝতে পেরেছি। গতকালকে আমরা সিদ্ধান্ত যদি নিতে পারি গতকালকের আলোচনা থেকে, যে ডিএক্সএন কেন করা উচিত, ওয়াই, আমাদের লাইফে
ডিএকশনটা দরকার, কেন ডিএকশন প্রয়োজন, এইটুকু ডিসিশন গতকালকে যদি আমরা নিতে পারি, কালকে আমরা সিদ্ধান্ত টাইপের আলোচনা করেছি, যারা ডিসিশন নিয়েছেন গতকালকে তাদের জন্য আজকের আলোচনা যে এবার কিভাবে আপনি কাজ করবেন এবং ওই কাস্টমারের নেটওয়ার্কটা, কাস্টমারের মার্কেটটা আপনি কিভাবে বিল্ড করবেন। দেখেন, সোজা কথা বলতেছি, আপনি হয় টিকে থাকবেন ডিএকশনে, অথবা আপনি ঝরে যাবেন। ডিএকশনে বিজনেস করতে হইলে, যদি ডিএকশনে আপনি কাজ করতে চান, সফল হইতে চান, মিলিনিয়ার হতে চান, বিলিনিয়ার হতে চান, শাহজাহান স্যারের মতো মান্থলি 10 লাখ টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাকে হইতে হবে কি জানেন? এই কাস্টমার নেটওয়ার্ক তৈরি করার জন্য আপনাকে বেশরমা হইতে হবে। বুঝেন? বেশরমা বুঝেন? বুঝেন না? আরো বাংলা ভাষায় বলছি, শুনতে খারাপ শোনা গেল, এটাই সত্য। নির্লজ্জ হইতে হবে আপনাকে। কি হইতে হবে? নির্লজ্জ। এখন এটার ব্যাখ্যা করতেছি, কেন নির্লজ্জ বললাম, কেন এই কথাটা বললাম। যারা অ্যাটিটিউড নিয়ে থাকবে না, আরে আমি একটা সাবান নিয়ে বিক্রি করব, আমি একটা পেস্ট নিয়ে সেল করব, একটা ফেস ওয়াশ সেল করব, আমার আত্মীয় স্বজনের কাছে আমার মান সম্মান ধুলাই মিশে যাবে, আমার বন্ধু বান্ধবের কাছে আমার অ্যাটিটিউড কমে যাবে, আমার ভ্যালু কমে যাবে, মান সম্মান থাকবে না আমার, এই টাইপের চিন্তা ভাবনা যারা লালন করছেন, ভাই আপনার জন্য ব্যবসা না, আপনার জন্য বিজনেস না। আমাকে একটা কথা বলেন, এই পৃথিবীর কোন ব্যবসা আছে যেখানে সেলস নাই, যেখানে বিক্রি করতে হয় না? বলেন, এই পৃথিবীর কোন ব্যবসা, কোন বিজনেস যেখানে বিজনেসের সংজ্ঞাই বলছে ক্রয় বিক্রয়, ক্রয় বিক্রয়ের মাধ্যমেই যেখানে ব্যবসা সম্পূর্ণ হয়, সেখানে পৃথিবীর কোন ব্যবসা আছে যেখানে সেলস হয় না? হ্যাঁ, হয়তোবা ভাই কেউ ডায়মন্ড সেল করছে, তবুও সে সেলসম্যান। কেউ হয়তো ডায়মন্ড সেল করছে, ডায়মন্ডের ব্যবসা করতেছে, বাট তাকেও কিন্তু বিক্রি করতে হয়, তাকেও কিন্তু কাস্টমারকে অ্যাট্রাকটিভ করতে হয়, কাস্টমারকে ডাকতে হয়, কাস্টমারের সাথে কথা বলতে হয়। ওই লজ্জা শরম নিয়ে থাকলে পৃথিবীতে ব্যবসা করা সম্ভব না। আপনি চাকর হয়ে থাকেন, অন্যের চাকরি করেন, অন্যের গোলাম হয়ে থাকেন। আমি চাকরিজীবীদেরকে ছোট করছি না, আপনাদেরকে সম্মানের সাথে বলতেছি, বাট যারা ওই হীনমন্যতায় ভুগে, আমি একটা সাবানের কথা বলবো, একটা পেস্টের কথা বলবো, এটা কেমন দেখা যায়, আপনাদেরকে বলছি ভাই, আপনার বাড়ির আশপাশের বাজারে চায়ের দোকানদার নাই? কেউ কি চা বিক্রি করে না? আপনার বাড়ির আশপাশে কি কেউ ফেস ওয়াশ বিক্রি করে না? কোনো দোকান নাই? বাজারে কি কসমেটিকের দোকান নাই যারা সাবান, পেস্ট, ক্রিম, লোশন, ফেস ওয়াশ, শ্যাম্পু এগুলো বিক্রি করে না? কেউ না কেউ তো বিক্রি করছে। এই যে উন্মুক্ত ভাবে যদি কেউ এই সাহস রাখতে পারেন, এই হিম্মত রাখতে পারেন যে আমার গ্রামের 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে, বোঝেন কথাটা, যদি এই হিম্মত কেউ রাখতে পারেন, আমার কথাটা বুঝেন, যে আমার গ্রামের 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আমি ডিএক্সএন এর সাবান নিয়ে বলবো যে আমি সাবানের বিজনেস করি, আমার কাছ থেকে সাবান নিতে পারেন। আমি পেস্টের বিজনেস করি, আমার কাছ থেকে পেস্ট বিক্রি নিতে পারেন। আমি ফেস ওয়াশ বিক্রি করি, আমার কাছ থেকে নিতে পারেন। এই সাহস যারা রাখতে পারবেন, আজকের আলোচনা তাদের জন্য। এবং আমি বলে দিতে পারি, আপনারা আগামী দিনের মিলিনিয়ার। এক্সেপশনাল হইতে হবে। ব্যবসায়ীদের বন্ধু থাকে না, সফল ব্যক্তিদের আড্ডা দেওয়ার জায়গা থাকে না, সফল ব্যক্তিদের লজ্জা থাকে না। তারা তাদের যে লক্ষ্যটা, এটাকে অর্জন করার জন্য তারা যা কিছু করতে পারে, যে যে কোনো কিছু করতে পারে, অ্যাট এনি কস্ট। এই জায়গাটাতে আগে আসতে হবে, আপনাকে এই জায়গাটা ইনশিওর করতে হবে। হ্যাঁ, মানুষ আপনাকে যেটা দেখবে, সাবান বিক্রেতা হিসাবে দেখবে, মানুষ আপনাকে পেস্ট বিক্রেতা হিসাবে দেখবে, বাট আগামী দিনে আপনি যে বিপ্লব ঘটাইতে যাচ্ছেন, এইটা হয়তোবা মানুষ বুঝতে পারবে না, এইটা মানুষ জানবে না, ফিল করবে না। দেখেন, একটা সিনেমার যিনি নির্মাতা থাকে, এই কথাটা আমি সবসময় বলি, একটা সিনেমার যিনি নির্মাতা থাকে, এই সিনেমার নির্মাতা সে যখন স্ক্রিপ্ট রাইট করে, গল্পটা লেখে, যে এই গল্পের উপরে ভিত্তি করে আমার সিনেমাটা হবে, সমস্ত অডিয়েন্স তারা সিনেমা মুক্তি পাওয়ার পরে হচ্ছে সিনেমাটা দেখে, নায়ক নায়িকারাও পরে দেখে। কিন্তু যিনি পরিচালক থাকে, যিনি গল্পের লেখক, তিনি কিন্তু সিনেমাটা তৈরি করার আগে, সিনেমা মুক্তি দেওয়ার আগে, শুটিং করার আগে মনে মনে তিনি দেখে নিয়েছে তার সিনেমা কিভাবে। তিনি কিন্তু জানে তার গল্পের উপরে কিভাবে কি তৈরি হবে না হবে। এই কারণে দেখবেন নায়ক নায়িকারা শুটিং করতে ভুল করলে বলে কাট, হচ্ছে না, আমি যেভাবে চিন্তা করে রেখেছি, আমি যেইভাবে আমার সিনেমাটা চোখ বন্ধ করে দেখতে পাই, এইভাবে হচ্ছে না, আবার শুটিং করো।
আবার নতুন করে ট্রাই করো, হচ্ছে না। আপনাকে আক্ষরিক ভাবে সবাই সাবান বিক্রেতা, পেস্ট বিক্রেতা দেখবে, আপনাকে শ্যাম্পু বিক্রেতা বলবে, আপনাকে হকার বলবে, আপনাকে পাগল বলবে, আপনাকে নানান উপাধি দেবে, বাট আপনি ওই যে স্ক্রিপ্ট রাইটার, আপনার লাইফের স্ক্রিপ্ট রাইটার, আপনি আপনি আপনার জীবনের গল্পের লেখক। আগামী 5টা বছর আপনাকে সাবান বিক্রেতা শুনতে হবে, পেস্ট বিক্রেতা শুনতে হবে, 5 বছর আপনাকে সবকিছু সহ্য করতে হবে। আপনাকে পাগল বলবে। ভাই আমি সব সময় সব ট্রেডিং এ বলি, আমার বাড়ির সাথে, আমি যখন ডিএক্সএন এ কাজ শুরু করি 2 বছর আগের কথা, আমি আমার বাড়ির সাথে একটা বট গাছ আছে, সেই বট গাছের নিচে বাতাস লাগতো, সেই বট গাছের নিচে বসে বসে ফোনে কথা বলতাম আমার বিজনেস পার্টনারদের সাথে, দেশ বিদেশে টিম করতাম। ওই বট গাছের নিচে বসে আমি সবসময় যে ফোনে কথা বলতাম, এই কারণে মানুষ, আমার গ্রামের মানুষ আমাকে বটতলার পাগল উপাধি দিয়েছে। মানে কথাগুলো আপনাদের কাছে হাস্যকর মনে হইতে পারে, বাট আমি কিন্তু ভেতরে ভেতরে তুষের আগুনের মতো জ্বলছি, ভেতরে ভেতরে দাউ দাউ করে আমি জ্বলছি, বাট আমি কিন্তু কিছু বলতে পারি না, আমাকে সহ্য করতে হয়েছে, আমাকে সহ্য করতে হয়েছে। মানুষ আমাকে ডিএক্সএন বলে ডাকছে, যেখানে গেছি শান্তি পাই নাই। ভাই মসজিদ, মানে আল্লাহর ঘর, সেই মসজিদে নামাজ পড়তে গেছি, সেখানে আমাকে ডিএক্সএন বলে ডাক দেয়। আমি কিন্তু জিনিস মানে বিষয়টাকে এনজয় করছি। কটাক্ষ করে, টিটকারি করে, মানে আমার দিকে তাকায় একটা ভিন্ন চোখে, বুঝেন? পুরো এলাকার লোকজন আমার দিকে তাকায় কিভাবে, ভিন্ন চোখে, মনে হয় আমি মানে এই জগতের মানুষ না, আমি এলিয়েন, ভিন্ন কোথাও থেকে নেমে আসছি, এইভাবে পর্যন্ত তাকাইছে। আমাকে বটতলার পাগল উপাধি দিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেছে যে এই ছেলেটা ফোনে কার সাথে এত কথা বলে, কোন মেয়ের সাথে প্রেম করছে, মায়ের কাছে বিচার নিয়ে আসছে, মায়ের কাছে এসে বলে ছেলের তাড়াতাড়ি বিয়ে দাও, ভাবসাব কিন্তু ভালো না, এত ফোনে কথা বলে, কবে যেন মেয়ে উঠে আসবে বাসায়, এই ধরনের প্ররোচনা করেছে আমার ফ্যামিলিতে এসে। এগুলোকে আমার সহ্য করতে হয়েছে, এই সবকিছুকে আমার সহ্য সহ্য করতে হয়েছে। সাবান নিয়ে ব্যবসা করছি, আমার আত্মীয় স্বজনের মধ্যে এগুলো নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে। আমার আপন খালাতো ভাইরা গভর্নমেন্ট জব করে, তারা আমার আমার নানির কাছে গিয়ে বলছে ও যে এগুলা করতেছে এগুলা কিন্তু থাকবে না, এগুলো কিন্তু ভয়ঙ্কর জিনিস, জমি জায়গা বিক্রি করে কিন্তু পরে মানুষের টাকা পয়সা দেওয়া লাগবে, এই ধরনের কথা বলছে। নানা বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে আমার। নানা বাড়ি গেলে আমার নানি আবার আমার খুব ভালোবাসে, নানা বাড়ি যাওয়ার সাথে সাথেই নানা নানি দুইজনে বোঝানো শুরু করছে, গিয়ে 1টা মিনিট দাঁড়াইতে পারতাম না, যাওয়া বন্ধ করে দিছি। আমি যখন স্টার রুবি, আমাকে নিয়ে আমার আত্মীয় স্বজনের মধ্যে এই ধরনের কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, আমার আপন খালাতো ভাইয়ের সাথে আরেক খালাতো বোনের বিয়ে হয়েছে। কথাটা বুঝেন, মানে আপন খালাতো বোন, আপন খালাতো ভাই, মানে খালাতো ভাই বোনের বিয়ে হয়েছে আমাদের আত্মীয়র ভিতরে। সেই বিয়ের অনুষ্ঠানে আমি যাইতে পারি নাই, কেন যাইতে পারি নাই জানেন? কারণ এমন একটা মোমেন্টে বিয়ের অনুষ্ঠান হয় যখন পুরো আত্মীয় স্বজনের মধ্যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি চলছে, যে ও কি শুরু করলো, পড়ালেখা তো ভালোই ছিল, এগুলো বাদ দিয়ে এসে মানে সাবান পেস্ট এগুলো নিয়ে কাজ করা শুরু করছে, কি করে না করে অনলাইনে, এর কোনো ভবিষ্যৎ আছে, ভালোভাবে পড়ালেখা করবে তা না। আমি এইগুলো মানে আমার এইগুলো সহ্য করার ক্ষমতা থাকবে না বলে আমি কি করছি, আমি সেই অনুষ্ঠানেই যাই নাই। আপন খালাতো ভাই আরেক আপন খালাতো বোনের সাথে বিয়ের অনুষ্ঠানেই যায় নাই, সবাই গেছে, বাবা মা আত্মীয় স্বজন আমার ফ্যামিলি সবাই গেছে, আমি সেখানে যাই নাই, শুধুমাত্র এই কন্ট্রোভার্সি থেকে দূরে থাকার কারণে। কেন জানেন? কারণ ভাই আমি জানি আমি কোথায় যাচ্ছি, আমি জানি আমি কোথায় যাচ্ছি, আমার লাইফের আমার জীবনের স্ক্রিপ্ট তো আমি লিখেছি, এটা কি আমার খালাতো ভাইরা লিখছে, এটা আমার নানা নানি লিখছে, নাকি এটা আমার গ্রামের লোকজন লিখছে? গ্রামের লোকজন আমাকে পাগল বলে হাসে, আমাকে ব্যতিক্রম করে রাখছে। ওই যে একটা কথা আছে যে তারা আমাকে দেখে হাসে কারণ আমি ব্যতিক্রম, আর আমি কিন্তু মনে মনে ঠিকই তাদেরকে দেখে দেখে হাসছি যে তারা সবাই একই রকম, তারা সবাই একই রকম। এইগুলো সহ্য করার যদি ক্ষমতা আপনার থাকে, এই স্যাক্রিফাইসটা যদি করতে পারেন, তাহলে আগামী 5 বছর পরে আপনি হবেন মিলিনিয়ার। এখন আমাকে ইনভাইট করে নিয়ে যায় সে আত্মীয় স্বজন, এখন আমাকে আলাদা নজরে দেখে, এখন আমার একটা সামাজিক অবস্থান তৈরি হয়েছে। এখন আমার ফেসবুকে যে 50-60 হাজার টাকার মানে ইনকামের চেক গুলো যখন আমি ফেসবুকে পোস্ট করি, তখন কিন্তু এখন কিন্তু সেই খালাতো ভাইরা কিন্তু গভর্নমেন্ট জব করে, তাদের কিন্তু স্যালারি এত না, 20,000-25,000 টাকা স্যালারি, গভর্নমেন্ট জব করে, সেনাবাহিনীতে আছে, বিজিবিতে আছে, বাট আমার ইনকাম কত? 50,000, 60,000। এই চেক গুলো দেখে এখন কিন্তু তারা বুঝে যে না, আসলে আমি একটা ভালো কিছু করছি।
প্রফেশনাল কোন একটা কিছুর সাথে আমি আছি, এখন কিন্তু তারা এইভাবে চিন্তা করে। আগামী 2 বছর পরে যখন 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম আসবে, তখন আমার অবস্থান কোথায় যাবে একটু চিন্তা করেন। বাট এইটার জন্য, এইটার পেছনে অনেক কাঠখড়ি পোড়াইতে হয়েছে, অনেক কাঠখড়ি পোড়াইতে হয়েছে, এর পেছনে অনেক ত্যাগ তিতিক্ষা করতে হয়েছে, অনেক সমালোচনা শিকার হইতে হয়েছে। সোজা কথা সহজ বাংলায় বলতেছি, এই 500 জন পার্টিসিপেন্ট যারা এখানে আছেন, যারা আমাকে শুনছেন, যারা ইউটিউবে আছেন, সবাইকে বলতেছি, আপনি যদি সাবান বিক্রেতা হইতে পারেন, আপনাকে মেনে নিতে হবে। আপনার বন্ধু আসছে সাক্ষাৎ করতে, বন্ধুর কাছে সাবান বিক্রি করতে হবে, পারবেন? আপনাকে সেখানে ধুয়ে ফেলবে বলতে বলতে, কিরে সাবান ব্যবসা, সাবান নিয়ে ব্যবসা শুরু করছিস, পেস্ট নিয়ে কাজ করতেছিস, এই ধরনের অনেক কথা আপনাকে বলবে। বাট আপনাকে সেটা সহ্য করতে হবে, সেটা সেটা আপনাকে ধৈর্য সহকারে আপনাকে মেনে নিতে হবে। এবং মেনে নিয়ে ওই কথা শুনে পিছু হতে চলে আসা যাবে না যে হাই আল্লাহ, আমাকে সাবান বিক্রেতা বললো, আমাকে পেস্ট বিক্রেতা বললো, কি করব, এই ব্যবসা কি করব না করব না। মানে এই টাইপের যদি হীনমন্যতা আপনার মধ্যে কাজ করে, আমি আপনাদেরকে বলছি এখনই ছেড়ে দেন, গো, ইউ ক্যান লিভ। দরকার নাই রিয়েকশন করার। ব্যবসা করতে চাইলে একেবারে জিরো থেকে উঠে আসতে হবে, একেবারে জিরো থেকে উঠে আসতে হবে। আজকে ডিএক্সএন কোম্পানি বিলিয়ন ডলারের একটা ইন্ডাস্ট্রি হয়েছে। ডিএক্সএন আজকে ইন্টারন্যাশনাল কোম্পানি, বাট আপনি জানেন ডিএক্সএন এর ফাউন্ডার, যিনি মালিক, ডাক্তার লিম সিউজিন, একটা সময় মানুষের দ্বারে দ্বারে প্রোডাক্ট নিয়ে গেছে, আপনি জানেন? একটা সময় নিজে যখন তার এই 17 মিলিয়ন ডিস্ট্রিবিউটর ছিল না, আজকে ডিএক্সএন এর গ্রাহক 17 মিলিয়ন, 1,70,00,000। বাট আজ থেকে 31 বছর আগে কেউ ছিল না, ওয়ানলি ওয়ান, ডাক্তার লিম সিউজিন, সে একা উদ্যোগ নিয়েছে আমি কোম্পানি করব। মাশরুমের পাউডার নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়েছে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে গিয়ে দেখাইছে এই যে আমি এই প্রোডাক্ট উৎপাদন করছি, এটা নিলে এই লাভ আছে। অসংখ্য মানুষ তাকে অ্যাভয়েড করেছে। আমরা Amazon.com এর গল্প তো শুনেছি, Amazon.com এর নাম জানি। এই Amazon.com এর যিনি প্রতিষ্ঠাতা, জিফ বেজোস, খুব সম্ভবত একজন ব্যাংকার ছিলেন, একটা ব্যাংকে জব করতেন। তিনি চাকরি ছেড়ে যখন মাথায় ভূত ঢুকলো যে আমি অনলাইনে ক্রয় বিক্রয়ের ব্যবস্থাপনা সৃষ্টি করব, মানুষ ঘরে বসে অনলাইনে প্রোডাক্ট অর্ডার দেবে, বাসায় বসে প্রোডাক্ট পেয়ে যাবে, এই ভূত যখন মাথায় চেপেছে, সে ব্যাংকের মতো সুন্দর একটা চাকরি ছেড়ে দেয়, দিয়ে এটা শুরু করে। তার বাবা মা সবার আগে বিরোধিতা করছে, তুমি এটা কি করলা, এত সুন্দর চমৎকার একটা জব, একটা চাকরি করো, তুমি চাকরি ছেড়ে দিয়ে, তুমি কি পাগল হইছো? মানুষ বাজারে গিয়ে 10টা পণ্য দেখে একটা পণ্য আনে, আর তুমি ঘরে বসে, মানে মানুষ পণ্য অর্ডার করবে ছবি দেখে তোমার ওয়েবসাইটে, এইটা কি হইলো? মানুষকে এটা করবে? তুমি এই উদ্ভট চিন্তা ভাবনার উপরে ভিত্তি করে তুমি তোমার সরকারি চাকরি ছেড়ে দিলা। কিন্তু তিনি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই তার এগেইনস্টে, সবাই তার বিরুদ্ধে। বাট তিনি নিজের চিন্তার উপরে তিনি অটুট ছিলেন। তিনি জানেন আমি কোথায় যাচ্ছি, আমি কি করব, আমার লাইফ সম্পর্কে আমি জানি, পৃথিবীর কেউ জানে না, কে কি বললো না বললো, আই ডোন্ট কেয়ার দেয়ার। ব্যাস, অ্যাজ এ রেজাল্ট আজকে দেখেন Amazon.com এর মতো একটা বড় প্রতিষ্ঠান, সেখানে সেটার মালিক তিনি। এই জায়গাটাই যদি আসতে পারেন যে আমি মানুষকে সাবানের কথা বলতে পারবো, আমার কোনো অ্যাটিটিউডে বাঁধবে না, আমার লজ্জা শরম করবে না, আমি আমার ফেসবুকে পোস্ট করতে পারবো যে এই যে ফেস ওয়াশ, এইটা নিয়ে আমি ব্যবসা করি, কারো লাগলে আমার থেকে নিতে পারো, আমাদের ফেস ওয়াশের এই এই গুণাগুণ আছে, এই যে আমাদের পেস্ট, আমাদের পেস্টের এই গুণাগুণ আছে, এইটা ফেসবুকে পোস্ট করতে হবে ডিএক্সএন এ, আপনার প্রোফাইলে। আপনার ফেসবুক প্রোফাইলটাকে আপনার বিজনেসের জন্য সিলেক্ট করে ফেলতে হবে, শুধুমাত্র বিজনেসের জন্য আপনার ফেসবুককে আপনি কাজে লাগাবেন। আপনি যেখানে যাবেন সেখানে ডিএক্সএন এর প্রোডাক্টের কথা বলবেন 2টা বছর, মানুষ যাই বলুক। এইটা যদি করতে পারেন তাহলে আমি আলোচনা নেক্সট স্টেপে যাব। দেখেন, এই পৃথিবীতে কাস্টমার যাদের বেশি, যেই কোম্পানির যত বেশি কাস্টমার, তাদের ইনকাম তত বেশি। আমি গতকালকে গ্রামীণ সিমের কথা বলেছি, গ্রামীণ সিম কোম্পানির 8 কোটি গ্রাহক একদিনে হয়েছে, মানে কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে আর 8 কোটি গ্রাহক হয়ে গেছে। বিষয়টা কিরকম? একজন দুইজন করে, একটা সময় তো মানুষ মোবাইলই ব্যবহার করতো না, গ্রামের পর গ্রাম মানুষের কাছে মার্কেটিং করেছে গ্রামীণ সিম কোম্পানির মার্কেটাররা, গিয়ে বলেছে যে সিম কার্ড এটা ইউজ করেন, এটা করলে ভালো হবে, আপনি কথা বলতে পারবেন, এটা দিয়ে আপনি দেশ বিদেশে কথা বলতে পারবেন। মানে এইভাবে করে করে কি করছে, মানুষের কাছে সিম কার্ড পৌঁছাইছে। বাজনার চেয়ে, মানে খাজনার চেয়ে বাজনা বেশি, টাওয়ার স্থাপন করেছে, কোটি কোটি টাকা ইনভেস্ট, বাট ইনকাম কম। 1996-তে গ্রামীণ সিম কোম্পানি প্রতিষ্ঠিত হয়, 2010 সাল পর্যন্ত তারা লাভের মুখ দেখে নাই।
বাট তারা একটা চিন্তা ভাবনার উপর ইনভেস্ট করতেছিল, সময়, শ্রম, তাদের টাকা অর্থ ইনভেস্ট করতেছিল। 2010 সালের পরে যখন মানুষের হাতে হাতে মোবাইল আসা শুরু হলো, আজকে দেখেন ক্লাস 5-এ পরে তার হাতেও মোবাইল, সেও একটা সিম ইউজ করে, সিস্টেম রেডি। 14 বছর 15 বছর মানুষের কথা শুনেছে তারা, এটা কোনোদিনও সম্ভব না, লস খায়, প্রজেক্ট লস, প্রজেক্ট কোনো ইনকাম নাই, বাজনার চেয়ে খাজনা বেশি হয়ে যায়, বিষয়টা এরকম। কিন্তু হাল ছাড়ে নাই। আজকে 27 বছর পরে এসে দেখেন প্রতিদিন 8 কোটি টাকা ইনকাম। যদি প্রতিদিন একজন গ্রাহক 1 টাকার কথা বলে, প্রতিদিন 8 কোটি টাকা ইনকাম। তো সর্বপ্রথম এই জিনিসটা বুঝতে হবে যে আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনাকে কাস্টমারের সাথে কথা বলতে হবে। আপনার পণ্য বা আপনার সেবা, আপনার সার্ভিস, এইটা কাস্টমারের সামনে আপনাকে তুলে ধরতে হবে, প্রমোট করতে হবে কাস্টমারের সামনে। এই কাজটা আমরা করতে পারবো কিনা, যারা আমরা লজ্জা করব, শরম করব যে না আমি সাবান পেস্ট নিয়ে ব্যবসা করতে পারবো না, ভাই আপনি, আপনার জন্য মনে করেন আলোচনা শেষ। ডিএক্সএন এর আজকের পর আর কোনো ট্রেনিং নাই, কোনো মিটিং নাই আপনার জন্য, ইউ ক্যান লিভ। বাট যারা সিদ্ধান্ত নিতে পারছেন যে না বিজনেস করব, ব্যবসা করব, আমার কাছে যা আছে এটা আমার মানুষের কাছে পৌঁছায় দিতে হবে, যত মানুষ আমার প্রোডাক্ট কিনবে আমার বিজনেস তত বেশি বৃদ্ধি পাবে, এটাই তো কাজ। আমি ঢাকা শহরে এমন ব্যক্তিকে দেখছি, গ্রামের বাড়ি বরিশাল, আমার একজন বড় ভাই, সে গ্রাম থেকে ছাই এনে বিক্রি করে ঢাকায়। ছাই কি বিক্রি করে? ছাই। এখন বলবেন ছাই আবার বিক্রি করে কেমনে? এখন ঢাকা শহরে তো গ্যাসের চুলা রান্না করে সবাই, ছাই তো আর হয় না, খড়ি ছাই তো হয় না। মাছ ধোয়ার জন্য ছাই বিক্রি করে। এই ছাই কোথা থেকে নিয়ে আসে? বরিশাল তার বাড়ি, গ্রাম থেকে ছাই এনে বস্তা বস্তা এনে প্রতিটা বিল্ডিং এর ফ্ল্যাটে ভাড়াটিয়াদেরকে ছাই ছাই দেয়, ছাই বিক্রি করে। মানে এইটা করে সে ব্যবসা করতেছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে। উত্তরার মধ্যে আমি নিজে দেখে আসছি, সে সিলেক্ট করে নিছে 50টা 100টা বিল্ডিং, এগুলোতে সে ওই ছাই এনে সাপ্লাই দেয়, গ্রাম থেকে এনে এনে ছোট ছোট প্যাকেট করে রাখছে। আপনি বুঝেন? আইডিয়া মেকার হন, অন্যের গোলামি, অন্য কেউ আপনাকে মানে পরিচালনা করবে, অন্যের প্রতিষ্ঠানে আপনি কাজ করবেন, চাকরি করবেন। ভাই আপনি চাকরি করে নিজের স্বপ্ন না, বরং আপনি যার অধীনে চাকরি করতেছেন তার স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন, এটা বুঝেন না? চাকরি মানে কি? আপনাকে দিয়ে কেউ না কেউ কাজ করায় নিচ্ছে, আপনি অন্যের অধীনে। সে কিন্তু ব্যবসা করে, সে কিন্তু ব্যবসা করতেছে। এই জায়গাটা আগে ইনসিওর হইতে হবে যে না আমি বিজনেস করব, আমি আমার স্বপ্ন আমি নিজে পূরণ করব। তো আমি সবার একটু কমেন্টস আশা করছি, যারা এই হীনমন্যতাকে বাদ দিতে পারবেন, লজ্জা শরম বাদ দিবেন, বেহায়া হইতে হবে। বেহায়া বুঝেন? একটা লোক আপনাকে সাবান বিক্রেতা বলছে, পেস্ট বিক্রেতা বলছে, অপমান করছে, ইনসাল্ট করছে, আপনাকে নিয়ে হাসাহাসি করছে, ঘুরে এসে অন্য একটা লোকের কাছে সেই প্রোডাক্ট নিয়ে একই প্রস্তাব নিয়ে গেছেন। 2টা বছর এরকম বেহায়া হইতে হবে। এই বেহায়া যদি হইতে পারেন, তাহলে এইবার আপনাদেরকে আমি শেখাইয়া দেবো কিভাবে কাস্টমারের নেটওয়ার্ক আপনি তৈরি করবেন গ্লোবালি। আমার মতো 11,000 কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করে ঘরে বসে ইনকাম করতে পারবেন, আর কোথাও যাইতে হবে না। আপনারা কি পারবেন? কমেন্টস করেন। এই বেহায়া হইতে পারবেন? কে কে পারবেন? এরকম বেহায়া হইতে কে কে পারবেন? কমেন্টস করেন। সময় দিলাম 30 সেকেন্ড। 30 সেকেন্ড আমি চুপ থাকলাম। 30 সেকেন্ড আপনাদের কমেন্ট দেখতে চাই, সবাই কমেন্টস করেন। জি, অনেকে কমেন্ট করছে। এই বেহায়া হইতে হবে, ব্যবসা করতে গেলে আপনাকে এই বেহায়া হইতে হবে। যদি পারেন, ওকে, ইউ উইল বি সাকসেসফুল ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ। এবার আসেন, আমরা এই কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করার জন্য সর্বপ্রথম যেটা করণীয় সেটা হলো আমাদেরকে একটা কাস্টমারের তালিকা তৈরি করতে হবে। কথা বুঝেন? সব ঠিক আছে, যদি কথা না মানেন তাহলে আপনি আপনি আগাইতে পারবেন না। ডিএক্সএন বিজনেস ভালো লাগছে, করব, কেন করা দরকার সবই বুঝছেন, সিস্টেম ওয়াইজ যদি আপনি কাজ না করেন কোনো লাভ নাই। আপনাকে সর্বপ্রথম কি করতে হবে? একটা কাস্টমারের নেটওয়ার্ক আপনাকে তৈরি করতে হবে। এই কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করার জন্য করণীয় কি? একটা কাস্টমারের তালিকা তৈরি করা। কি করতে হবে? কাস্টমারের একটা তালিকা তৈরি করতে হবে। এটা কোথায়? ওই বললেন না যে ভাই আমার মাথায় আছে, যারে সামনে পাবো তারই নিয়ে আসবো ডিএক্সএন এ, এরকম না। প্ল্যানিং ভাবে, মানে প্ল্যানিং করে পরিকল্পনা করে কাজ করতে হবে। রাতারাতি কোনো কিছু হয় না। একটা বিল্ডিং কি ভাই মুখের কথাই হয়ে যায়, নাকি আগে নকশা করতে হয়? এই যে পদ্মা সেতু হয়েছে এমনি এমনি হয়েছে, নাকি আগে খাতা কলমে নকশা তৈরি করতে হয়েছে?
আগে নকশা তৈরি করতে হবে আপনার বিজনেসের, কাস্টমার একটা তালিকা তৈরি করতে হবে, ব্যবসার জন্য একটা আলাদা, মানে যদি সিদ্ধান্ত নেন যে আমি ডিএক্সএল করব, তাহলে বিজনেসের জন্য আলাদা একটা ডায়েরি তৈরি করেন, আলাদা একটা খাতা রাখেন, সেখানে আপনার কাস্টমারের নাম লেখেন। এখন এই কাস্টমারের নাম আপনি কিভাবে লিখবেন? সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বারদের নাম লিখবেন। আপনার বাবা মা ভাই বোন একেবারে ফ্যামিলি মেম্বার যারা, এদের নাম লিখবেন। এখন প্রশ্ন হচ্ছে এদের নাম কেন লিখবেন? কারণ আপনার ঘরে অন্য কোম্পানির সাবান আসতো, এবার এই সাবানটা আপনি এনে দেবেন আপনার কোম্পানি থেকে, বাবার কাছ থেকে টাকা নিবেন। যদি আপনি ফ্যামিলির আয়ের উৎস আপনার বাবা হয়, তাহলে আপনি, মানে আমি আমার কথা বলতেছি, এভাবে করবেন। যদি আপনি নিজেই আপনার ফ্যামিলির ইনকামের উৎস হন, তাহলে তোর বাবার কাছ থেকে টাকা নেওয়া লাগবে না, অন্য কোম্পানি থেকে না কিনে ডিএক্সএন থেকে কিনবেন। তাহলে ফ্যামিলি মেম্বার আগে ডিএক্সএন এর কাস্টমার, এটাকে খাতায় লিখবেন। দ্বিতীয়ত লিখবেন হচ্ছে আপনার আশপাশের, একেবারে ঘরের আশপাশে কিছু ব্যক্তি, কিছু প্রতিবেশী থাকে, মানে যাদের সাথে ঘনিষ্ঠ আর্থিক সম্পর্ক। মানে আমি আরো ব্যাখ্যা করি, ওই আপনার মা যদি মাংস রান্না করে, দেখবেন যে বাটিতে করে একটু মাংস ওই পাশের বাসার আন্টিরে দিয়ে আসতেছে, পাশের বাসার চাচি যদি মাংস রান্না করে আপনার আম্মুরে দিয়ে যাচ্ছে। এই যে এই ধরনের আর্থিক সম্পর্ক থাকে কিছু প্রতিবেশীর সাথে, এই এই প্রতিবেশীদের ফ্যামিলি মেম্বারদের নাম লেখে। এরা হলো একেবারে নিয়ারেস্ট। এরপরে আসেন, যেটা করণীয় সেটা হলো আপনার মোবাইল নাম্বারে, আপনার ফোন নাম্বারে চলে যাবেন। আমি একটু স্ক্রিন শেয়ার করতে চাই, আপনারা সবাই একটু স্ক্রিনে খেয়াল করেন, নিজেদের মোবাইলে খেয়াল করেন। আমি আমি স্ক্রিন শেয়ার করেছি, আপনারা দেখেন, দেখতে পান কিনা, আপনারা ইনশিওর করেন, কমেন্টস করেন দেখতে পান কিনা আমার স্ক্রিন। ফাতেমা আপু, আমার স্ক্রিন দেখা যায়? ইনশিওর করেন তো আমাকে, কোহোস্টে আছেন একজন, একটু আমাকে ইনশিওর করেন। ফাতেমা আপু আছেন? জি লিডার, জি লিডার দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, এই যে এইখানে আমার কন্ট্রাক্ট লিস্টে দেখেন নাম্বার আছে, একেবারে এ থেকে শুরু করে জেড পর্যন্ত অসংখ্য ব্যক্তির ফোন নাম্বার আছে। দেখেন, মানে মাথায় রাখেন না, আপনি এই ফোন নাম্বার এই কন্ট্যাক্ট লিস্টে চলে যাবেন। এই কন্ট্যাক্ট লিস্টে গিয়ে দেখবেন কিছু ব্যক্তির নাম পাবেন, এদের নাম আপনি খাতায় লেখেন, প্ল্যানিং করে, পরিকল্পনা করে এখান থেকে কিছু ব্যক্তির নাম নেন, যার তার নাম নিয়েন না, যারে তারে আপনি রিয়েকশন আনতে পারবেন না। আপনার বিবেক বুদ্ধি কাজ করাইতে হবে, আপনাকে বুঝতে হবে যে কোন লোকটা আমার ডাকে সাড়া দিতে পারে, বা তার কিছু একটা করার আগ্রহ আছে, বা সে মোটামুটি জীবনে কিছু করতে চায়, বা এডুকেটেড পার্সন। এরকম দেখে দেখে কিছু ব্যক্তির নাম লেখেন এখানে। আপনার ডায়েরিতে উঠাইতে হবে, লিখতে হবে ভাই, ডায়েরিতে লিখতে হবে, খাতায় যদি লিখে না লিখতে পারেন হবে না। এরপরে যেটা করণীয়, সেটা হচ্ছে যে দেখেন, এই কন্টাক্ট লিস্ট থেকে বের হয়ে ফেসবুকে চলে যাবেন। এই যে দেখেন আমার ফেসবুক, আমার এই ফেসবুকে কিছু ব্যক্তি আছে। আমার এই ফেসবুকে দেখেন, যদি আমি ফ্রেন্ড লিস্টে যাই, আমার এখানে 1955 জন ফ্রেন্ড আছে, এরা আমার ফ্রেন্ড লিস্টে আছে। এই যে ফলোয়ার্স দেরকে হয়তো আমি চিনি না সবাইকে, 13,419 ফলোয়ার, এদেরকে হয়তো আমি চিনি না, কিন্তু এই যে আমার যারা ফ্রেন্ড লিস্টে আছে এদেরকে তো আমি চিনি, এরা তো সবাই আমার পরিচিত। এরকম আপনার 2,000, 4,000, 5,000 ফ্রেন্ড আছে প্রত্যেকের ফেসবুক আইডিতে, সবার। এই ফেসবুক আইডি থেকে কিছু ব্যক্তির নাম লিখতে হবে, আপনার ডায়েরিতে লিখতে হবে। তালিকা করেন, কাজ পরে, মানে কাজটা পরে, আগে তালিকা তৈরি করতে হবে। ওকে, এবার আসেন, ঠিক একই ভাবে আপনি যদি হোয়াটসঅ্যাপে যান, আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে দেখবেন যে কিছু ব্যক্তির নাম পাবেন। এইভাবে আপনার হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ফেসবুক, এগুলো থেকে কিছু ব্যক্তির নাম আগে খাতায় আপনি তালিকাবদ্ধ করেন, কাজ পরে, আগে লিখতে হবে। এইটা লিখে আপনার আপলাইনকে দেখাবেন যে আমি লিখছি, এই যে আমার কাছে 100 জনের তালিকা হয়েছে, এই যে আমার কাছে 150 জনের, 200 জনের তালিকা হয়েছে, এই যে 500 জনের একটা তালিকা হয়েছে। এটা আপনাকে তৈরি করতে হবে, কনজিউমারের একটা লিস্ট থাকতে হবে, আপনার প্রোডাক্ট আপনি কার কার কাছে দিবেন, কার কার কাছে সেল করবেন, আপনি কাকে কাকে বিজনেস আনবেন। দেখেন, সবাইকে কিন্তু ব্যবসায় আনা যাবে না। একটা ছেলের বয়স হচ্ছে 15 বছর, কথার কথা, এখন 15 বছর সে, তার বয়স, তারে কি আপনি ব্যবসায় আনতে পারবেন? 18 বছর না হলে কি আমাদের ডিরেকশনে অ্যাকাউন্ট করা যায়? যায় না। আবার একটা লোকের বয়স হয়ে গেছে 60 বছর, বৃদ্ধ, সে ব্যবসা করার ক্ষমতা রাখে না, সে স্মার্টফোন ইউজ করতে পারে না, বাট তার একটা সমস্যা আছে, ডায়াবেটিস। তার আপনি ব্ল্যাক কফি, মাশরুম এগুলো বিক্রি করতে পারেন, সেল করতে পারেন, সে আপনার কাস্টমার লিস্টে থাকবে, বাট তাকে আপনি অ্যাকাউন্ট করবেন না, ডিস্ট্রিবিউটর বানাবেন না। কথা বুঝতে পারছেন? আসেন, একটা লিস্ট এবার তৈরি হয়েছে, এরা হলো আপনার, যাদের যাদের নাম লিখছেন, এরা কিন্তু সবাই আপনার পরিচিত, এরা সবাই কি আপনার পরিচিত।
এই যে পরিচিত ব্যক্তিগুলো, এইবার এই পরিচিত ব্যক্তিদেরকে আপনার ডিএক্সএন সম্পর্কে জানান দিতে হবে। প্রতিটা ব্যক্তিকে এবার নক করতে হবে, কথা বলতে হবে, তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, এবং এই ব্যক্তিগুলোকে বলতে হবে যে ভাই, বন্ধু, তুমি তো সাবান পেস্ট ব্যবহার করো, 500 জনের নাম লিখলে 500 জনকে মেসেজ দিবেন। তুমি তো সাবান পেস্ট ব্যবহার করো, রাইট? হ্যাঁ, করি। ওই যে প্রথম দিনের আলোচনা, তুমি সাবান পেস্ট ব্যবহার করে এজেন্ট, ডিলার, হোলসেলারকে টাকা দাও, আর যদি আমার কোম্পানি থেকে, আমার শোরুম থেকে সাবান পেস্ট ইউজ করো, তাহলে তুমি এখান থেকে একটা কমিশন পাবা, পাশাপাশি ব্যবসা করার সুযোগ পাবা। তো ব্যবসা ট্যাবসা পরে, এটা করলে করো, না করলে নাই, কিন্তু আমার কোম্পানির প্রোডাক্ট কিন্তু চাইলে ব্যবহার করতে পারো। এইভাবে ইনভাইট করতে হবে আপনাকে। 100 জনকে ইনভাইট করলে 10 জন ইয়েস বলবে, বাকি 90 জন না বলবে। ওই যেই 90 জন না করবে, ওই 90 জনের কিছু ব্যক্তি হচ্ছে শুধু না করে চুপ থাকবে, আর কিছু ব্যক্তি না করে আপনাকে আবার জ্ঞান দেবে। ওই যে বুদ্ধিজীবী থাকে কিছু, আপনাকে আবার বুদ্ধি দেবে, আপনাকে উপদেশ দেবে, বিশাল উপদেশ। মানে এগুলো শুনতে হবে আপনাকে। আপনি যদি খাতায় 100 জনের নাম লিখে 100 জনকে মেসেজ দেন, 100 জনের 10 জন ইয়েস বলবে যে ঠিক আছে, হ্যাঁ মিস্টার ফয়সাল ভাই, ঠিক আছে, আমি আপনার সাথে একমত, আমি কাজ করতে চাই, এটা বলবে 10 জন। আর বাকি 90 জন না বলবে। এই না যদি আপনি শুনতে পারেন, মানে 90% না যদি আপনি শুনতে পারেন, তাহলে আপনি কাজে নামেন। আর যদি না শুনতে না পারেন, আপনার জন্য ডিএক্সএন না। শুধু ডিএক্সএন না ভাই, যে কোনো কোম্পানি। ওই বসুন্ধরা কোম্পানির কর্মকর্তাগণ যখন ঢাকায় বসে হিসাব নিকাশ করে, তখন তারাও চিন্তা করে আমাদের বাংলাদেশে মার্কেট আছে 10% বা 20%, প্রাণ কোম্পানির আছে 10%, অন্য কোম্পানি আছে 10%। সব কাস্টমার, 18 কোটি কাস্টমার একটা কোম্পানির হইতে পারে না, ডিএক্সএন এরও হবে না। তাহলে আপনি 100 জনের নাম লিখবেন, ওই 100 জনের মধ্যে কোন 10 জন আপনার সাথে ইয়েস বলবে, ইউ ডোন্ট নো। আপনি জানেন না, কেউ জানে না এটা, আপনাকে বলতে হবে। এবার ওই 10 জন ব্যক্তি যখন আপনার সাথে আসবে, ইয়েস বলবে, তাদের ডিসকাউন্ট কার্ড বানায় দেন, তাদের অ্যাকাউন্ট তৈরি করে দেন। আপনি তাদের অ্যাকাউন্ট তৈরি করে দেন, তাদেরকে আপনার টিমে অন্তর্ভুক্ত করেন। এইটা আপনাকে করতে হবে। এখন এই কাজটা, এই যে ইনভাইট, এটা কে না করে আমাকে বলেন তো? এই যে ঈদের সময় যে সিনেমা চলতেছে, শাকিব খানের সিনেমা চলে, আমাদের রাজবাড়িতে একটা সিনেমা হল আছে, সাধনা সিনেমা হল। এই সিনেমা হলের প্রচারণা চলে আমাদের বাড়ির আশপাশ দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে শুনি রাজবাড়ি সাধনায় চলিতেছে শাকিব খানের মনের জ্বালা। এই টাইপের কি করে ওরা, অ্যাডভার্টাইজ দেয়, ওরা গ্রামে ইনভাইট করে। আবার এই যে সিম কোম্পানির কথা বলি না, গ্রামীণ সিমের কথা তো আল্লাহ ডেলি ডেলি শুনি, যে রাজবাড়ি কি গ্রামীণ সিমের মেলা, মেলা গ্রামীণ সিমের বিশাল মেলা। আবার এই যে আমাদের রাজবাড়িতে যারা আছে তারা চিনবে, একটা ক্লিনিক আছে, রতন ক্লিনিক। মানে আমার মনে হয় আল্লাহ ডেলি একটা হসপিটাল, এই হসপিটাল ক্লিনিকের অ্যাডভার্টাইজ প্রতিদিন ঘুম থেকে উঠে শুনতে হয়, রাজবাড়ি রতন ক্লিনিক। এখন দেখেন, এই যে যে গ্রামের সব জায়গায় মাইকিং করে, এখন গ্রামের সবাই কি সিনেমা দেখতে চলে যায়? সবাই কি ক্লিনিকে চলে যায়? যাবে না। বাট একটা অংশ তো ঠিকই যাচ্ছে তাদের সিনেমা দেখার জন্য, বা তাদের হসপিটালে যাচ্ছে। আপনাকে ইনভাইট করতে হবে, মানুষকে বলতে হবে, এবং এই বলাটা প্রতিদিন, ডেইলি ইনভাইটেশন। 3টা মাস আপনাকে ইনভাইটের উপর থাকতে হবে, রুট লেভেল থেকে কাজ করে আসতে হবে। একটা বট গাছ তার ডালপালা সবকিছু নিয়ে একবারে মাটি ভেদ করে উপরে চলে আসে না, অসম্ভব কথা। 2টা কুশি নিয়ে বের হয়, ছোট্ট 2টা কুশি নিয়ে বের হয়। আপনি একবারেই হঠাৎ করে রাতারাতি আকরাম হোসাইন অনেক হয়ে যাবেন, ডাবল ডায়মন্ড হয়ে যাবেন, নো। ওই রুট লেভেল থেকে কাজ করে আসতে হবে, ইনভাইট করতে হবে প্রতিদিন, কাউকে না কাউকে আপনার ইনভাইট করতে হবে। গালি শুনতে হবে আপনার, বিভৎস ভাষায় আপনাকে, মানে বাজে ভাষায় গালি দেবে। আমাকে অসংখ্য ব্যক্তি গালি দিছে, মুখের উপরে ব্লক করে দিছে, মুখের উপর আমাকে কি করছে, ফেসবুকে ব্লক করে দিছে। এরকম ব্লক খাওয়ার, ফেসবুকে আপনি ব্লক খাবেন, মেসেঞ্জারে ব্লক করবে, গালি দিয়ে চলে যাবে। মানে গালি একটা দিয়ে ব্লক করে চলে গেছে, আপনি যে গালির এগেনস্টে পাল্টা একটা গালি দিবেন এই সুযোগও পাবেন না, আপনাকে ব্লক করে দিয়ে চলে গেছে। দেখবেন রাগে, মানে ওই যে তুষের আগুনের মতো ভেতরে জ্বলবেন। বাট মাথায় রাখতে হবে যে আপনাকে সফল হইতে হবে, আপনাকে কাস্টমারের একটা নেটওয়ার্ক তৈরি করতেই হবে। এই ডেইলি ইনভাইটেশনে থাকতে হবে, প্রতিদিনের ইনভাইটে থাকতে হবে। এবার আসেন, 100 জনের নাম লিখছেন বা 200 জনের নাম লিখছেন বা 500 জনের নাম লিখছেন, এই পরিচিত ব্যক্তি যারা, এদের সবাইকে বলা শেষ হয়ে গেছে। ধরেন এদের মাধ্যমে, এদেরকে বলে, এখন সেটা দেশে হইতে পারে, বিদেশে হইতে পারে, প্রবাসে, বিভিন্ন জায়গায় হইতে পারে, এদেরকে বলে বলে আপনি ডিএক্সএন এ জয়েন করাইছেন, ডিএক্সএন এর টিম তৈরি করছেন তাদের কাছে।
ডিএক্সএন সম্পর্কে আপনি তুলে ধরছেন, ডিএক্সএন নিজে শিখতেছেন, তাদেরকে ট্রেনিং করাচ্ছেন, তাদেরকে ট্রেন আপ করতেছেন। এর মাধ্যমে যদি আপনার টিম স্ট্রং হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। যদি আপনার এই পরিচিত সার্কেল, মানে সবার পরিচিত সার্কেল এক হয় না, এখানে একটা থাকতে হয় পার্সোনালিটি। যেমন আমাদের আমার টিমে আছে আমার আমার রাজবাড়ির একজন বিজনেস পার্টনার আমজাদ ভাই, আমার খুব কাছের মানে প্রিয় একজন মানে ব্যক্তি, এবং অতি দ্রুত তিনি ভালো কিছু করবে ডিএক্সএন থেকে। এখন আমজাদ ভাইয়ের নামটা আমি কেন নিয়ে আসলাম বলতেছি। আমজাদ ভাই হচ্ছেন সাবেক সেনা কর্মকর্তা, উনি রিটায়ার্ড করেছে রিসেন্টলি। এখন সামাজিক একটা অবস্থান আছে আমজাদ ভাইয়ের, ওনার একটা পার্সোনালিটি আছে, কারো কাছে কিছু বললে না করবে না, ফেলবে না। তা উনি কিন্তু পরিচিত সার্কেল যারা এদেরকে দিয়ে খুব তাড়াতাড়ি টিম তৈরি করে ফেলতে পারবে, কারণ ওনার কথা ফেলবে না বা ওনার কথার বিশ্বাস আছে, ভ্যালু আছে সমাজে। কিন্তু আমি আজিজুল হাকিম যখন ব্যবসা করতে গেছি, পরিচিত কারো দিয়ে কোনো সাড়া পাই নাই। বিশ্বাস করেন, উপরে আল্লাহ, আমি আমি এখন ছাদের উপরে দাঁড়ায় কথা বলতেছি, উপরে আল্লাহ তাআলা, মানে তার কসম করে বলতেছি, আমার পরিচিত একটা ব্যক্তি আমাকে সাড়া দেয় নাই, বাজে কথা বলছে, নেগেটিভ কথা বলছে আমাকে। আমার কোনো অবস্থান ছিল না, সামাজিক অবস্থান, কারণ আমি ছোট মানুষ ভাই, ইন্টারে পড়ি মাত্র, আমার কথা কেউ ভ্যালু দেয় না। তাহলে আমি কিভাবে টিম তৈরি করছি? আমিও 100, 150, 200 জনের একটা লিস্ট তৈরি করে আকরাম ভাইকে দেখাইছি, ভাই এই যে আমার মানে লিস্ট তালিকা, এই যে আমার কাস্টমারের তালিকা, 200 জনকে বলছি। একটা মাত্র ব্যক্তি আমার পরিচিত, আমার ফুফাতো ভাই, আপন ফুফাতো ভাই, এই এক মানে প্রায় 100, 150 লোকের ভিতরে ইনভাইট করে মাত্র আমি একটা ব্যক্তিকে আমি ডিএকশনে আনতে পারছি, সেটা হলো আমার আপন ফুফাতো ভাই। আর পরিচিত, পূর্ব পরিচিত কোনো একটা ব্যক্তিকে আমি ডিএকশনে নিয়ে আসতে পারি না। তাহলে আমি কিভাবে টিম তৈরি করছি? দেখেন, কেউ কেউ আছে আত্মীয় স্বজন পরিচিত ব্যক্তিদের ভিতর দিয়ে টিম তৈরি করে বের হয়ে যাইতে পারে, কাস্টমারের টিম তৈরি করে, কারণ সামাজিক অবস্থান থাকে, কথার ভ্যালু আছে। যাদের কথার এই ভ্যালুটা নাই বা পরিচিত লোকজন সাড়া দেয় না, তাদের জন্য সেকেন্ড আর একটা অপশন, যে ভাই আপনার খাতায় লেখা কাস্টমারের তালিকা 150, তারা আপনাকে সাড়া দেয় নাই, কোনো সমস্যা নাই, ডোন্ট ওয়ারি। এই পৃথিবীতে 850 কোটি মানুষ আপনার জন্য উন্মুক্ত, আপনার জন্য উন্মুক্ত। ফেসবুক ইউজ করেন আপনিও, এই একই প্ল্যাটফর্মে 400 কোটি ইউজার আছে যারা ফেসবুক ইউজ করে, তাদের কাছে আপনার পৌঁছাইতে হবে, তাদেরকে কাস্টমার তৈরি করতে হবে, আপনার টিমে নিয়ে আসতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এইটা কিভাবে করব? মানে আমি যে 850 কোটি মানুষের কাছে পৌঁছাবো, অপরিচিত ব্যক্তি কোন উসিলা নিয়ে তার সাথে আমি কথা বলতে যাব, তার সাথে যে আমার কথা বলতে হবে, কিভাবে বলবো? আসেন, আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, 1 সেকেন্ড। নিয়ামুল ভাই, আমার স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা একটু ইনশিওর করবেন। হয়েছে? জি লিডার, স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, যাদের পরিচিত ব্যক্তিরা সাড়া দেয় না, গ্রামের বন্ধুরা, বড় ভাই, আত্মীয় স্বজন, কেউ আপনার ডাকে সাড়া দেয় নাই, এখন আপনি কাউকে আর বলতে পারতেছেন না, সবাইকে বলা হয়ে গেছে, কেউ আসে নাই, এখন কি করবেন? রাস্তা বন্ধ, টিম তৈরি করবেন কিভাবে? আপনাদের জন্য একটা পদ্ধতি শিখাই দিয়ে যাই। আপনি মনে করেন যে আপনি সৌদি আরবে টিম করতে চান, জাস্ট ফর এক্সাম্পল। আপনি এই যে একটা ফেসবুক গ্রুপ, এটা সৌদি আরব প্রবাসী কাজের সন্ধান, গ্রুপের নাম কি? সৌদি আরবে প্রবাসী কাজের সন্ধান। দেখেন, এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন, এখানে এই যে দেখেন 1,75,000 মেম্বার আছে এই গ্রুপে। কতজন? 1,75,000 মেম্বার। আমি এই এই গ্রুপে যারা আছে নিঃসন্দেহে তারা সৌদি আরবে থাকে। এই গ্রুপে যারা আছে তারা কোথায় থাকে? সৌদি আরবে থাকে। আমি এখানে একটা পোস্ট করতে পারি, পার্ট টাইম কাজ করতে চাইলে। দেখেন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি ভাই, আর কিভাবে দেখাবো? দেখেন, এই যে একটা পোস্ট করলাম, আমি পার্ট টাইম কাজ করতে চাইলে যোগাযোগ করুন, আর্থিক বিনিয়োগ নাই। আমি এখানে পোস্ট করে দিলাম। আমার এই পোস্টে, এই যে পোস্টটা করছি, এই পোস্টটা অনেকেই দেখবে, দেখে অনেকে হাহা রিয়াক্ট দেবে, অনেকে অ্যাংরি রিয়াক্ট দেবে, অনেকে আমাকে কমেন্টে এসে গালি দেবে, বাজে কথা বলবে, আবার অনেকেই বলবে ভাই কি কাজ জানতে চাই, অনেকে আমাকে নক করবে। সবই আমাকে সহ্য করতে হবে। এবং মজার বিষয় হলো, 2 বছর আগে যখন আমি ডিএক্সএন এ কাজ শুরু করি, তখন এই গ্রুপে মেম্বার ছিল 60,000। ডিএক্সএন এ যখন কাজ করি, আমি এই গ্রুপটা কেন রেখে দিয়েছি এখানে, এই ফেসবুক গ্রুপটা, এই গ্রুপ থেকে আমি আমার একজন বিজনেস পার্টনারকে পেয়েছি, যে আজকে ডিএক্সএন সিস্টেমে সফল একজন ব্যক্তিকে আমি পেয়েছি। শাহাবুদ্দিন ভাই কি এখানে আছেন? আচ্ছা, এই ফেসবুক গ্রুপে 2 বছর আগে আমি পোস্ট করেছিলাম, সেই পোস্ট দেখে
শাহাবুদ্দিন ভাই নাই, আমার টিমের একজন বিজনেস পার্টনার শাহাবুদ্দিন ভাই স্টার রুবি সৌদি আরব মদিনা থেকে, তিনি আমার সাথে বিজনেসে আসে এই গ্রুপ থেকে, অপরিচিত, চিনতাম না। প্রথম যখন দেখলাম আত্মীয় স্বজনের কেউ সাড়া দেয় না, একমাত্র ফুফাতো ভাই জয়েন করছে, কি করি, তখন এই এরকম একটা পোস্ট আমি 2 বছর আগে করি এই এই ফেসবুক গ্রুপে। তখন শাহাবুদ্দিন ভাই আমাকে মেসেজ দেয়, ভাই বিষয়টা কি আমি জানতে চাই। শাহাবুদ্দিন ভাইকে আমি ডিটেলস শেয়ার করি, আমি নিজেই তখন নতুন, কথা বলতে আমার শরীর কাঁপতো। শাহাবুদ্দিন ভাই ডিএক্সএন এ জয়েন করে এবং পরের দিন মদিনা ব্রাঞ্চে যায় আমাদের ডিএক্সএন এর অফিসে। তখনও পর্যন্ত আমি কিন্তু কোনো অফিস দেখি নাই। শাহাবুদ্দিন ভাই মদিনা অফিসে গিয়ে আমার ভিডিও কল দেয়, ভাই এই যে দেখেন তো আপনাদের অফিস, এটা নাকি এখন দেখি ডিএক্সএন এর লোগো। সে আমার ভিডিও কল দিছে, প্রোডাক্ট নিচ্ছে, মদিনার ব্রাঞ্চ দেখে অফিস দেখে আমি নিজে মোটিভেশন পাই। সে ওইখান থেকে প্রোডাক্ট কিনে আমি ইনকাম পাই। এখান থেকে প্রথম কাস্টমার, এবং সেই কাস্টমার শাহাবুদ্দিন ভাই ব্যবসা করে, এখন বিজনেসম্যান। আমি যদি 60,000 টাকা ইনকাম করি, সে 30,000 টাকা ইনকাম করে ডিএক্সএন থেকে। তার বাড়ি চাঁদপুর, থাকে সৌদি আরবের মদিনায়, এখনো দেখা হয় নাই। সে ছুটিতে দেশে আসলে হয়তো দেখা সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। সেই শাহাবুদ্দিন ভাই টিমে ডায়মন্ড হয়ে গেছে আব্দুল্লাহ খামিস মুশাহিদ থেকে, বিশাল বড় টিম করে ফেলছে শাহাবুদ্দিন ভাই, বুঝেন। এবার আসেন, এটা, এখন এটা শুধু এই গ্রুপ না, এইভাবে আপনি যদি আপনি লিখেন যে সৌদি আরব প্রবাসী গ্রুপ, সৌদি আরব প্রবাসী গ্রুপ লিখলাম, আমি লিখে সার্চ করলাম, ওই যারা বলেন আমি বিদেশে কিভাবে টিম তৈরি করব, এখানে লেখার সাথে সাথে দেখেন অসংখ্য গ্রুপ চলে আসবে সৌদি আরবের নামে। এই সব গ্রুপ আপনি এখানে পোস্ট করতে পারেন। এইটা হলো একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো, অনেক সময় আপনার এই পোস্টে কোনো কাজে আসবে না, আপনার এই পোস্ট মানুষ দেখবে না, মানুষের কাছে যাবে না, আপনার আইডির, ফেসবুক আইডির রিচ কম থাকতে পারে। সেক্ষেত্রে কি করতে হবে জানেন, ওই যে বলছি না বেহায়া, বলছি না যে লজ্জা শরম বাদ দিতে হবে, বেহায়া যদি হইতে পারেন তাহলে আপনি ডিএক্সএন এ সফল হইতে পারবেন। আপনি কি করে আসছেন, কোথা থেকে উঠে আসছেন, ওই যে একটা কথা আমার আম্মু বলতো যে গোবরের ভিতরে পদ্ম ফুল ফোটে। তা আপনি কি করে আসছেন এটা ব্যাপার না, দিন শেষে মাসে 1 লাখ টাকা ইনকাম করবেন, আকরাম ভাইয়ের মতো মালয়েশিয়াতে ঘুরতে যাবেন, ওইটাই ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে দেখেন কি করতে পারেন, এই যে একটা ফেসবুকের, ধরেন এই যে একজন ভদ্রলোক, এই ভদ্রলোক একটা পোস্ট করছে, এই পোস্টে দেখেন এই যে 40টা রিয়াক্ট করছে, একটু খেয়াল করেন এই যে 40টা রিয়াক্ট। দেখেন এইখানে কিছু ব্যক্তি আছে, এই ব্যক্তিগুলোকে আমি একটু দেখি যে কে কেমন, প্রোফাইল পিকচার দেখলে বোঝা যায় কে কোন টাইপের মানুষ। দেখেন এই যে এইচ ফরহাদ হাসান, দেখেন একজন ভদ্রলোক। এখন এনার প্রোফাইল পিকচার দেখে কি বুঝতেছেন আপনারা বলেন তো, এনার যে প্রোফাইল পিকচারটা, এটা দেখে আমরা কি বুঝতে পারতেছি, কাবা শরীফের সামনে দাঁড়া একটা ছবি তোলা, তার মানে আমরা এইটুকু শিওর হইতে পারি তিনি সৌদি আরব প্রবাসী, সৌদি আরবে থাকে, এটা আমরা বুঝতে পারতেছি। দেখেন আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আমি তাকে লিখলাম, ধরেন আমি কিন্তু এখন এই কাজগুলো করি না, বাট একটা সময় এটা করে আসছি আমি, একটা সময় ওইটা করে আসছি বলে আজকে 11,000 ব্যক্তি আমাকে স্যার বলে সম্বোধন করে, রাতারাতি হই নাই। দেখেন উনি কিন্তু সৌদি আরবে থাকে, আমরা সবাই জানি, আমরা বুঝতেছি ওনার প্রোফাইলটা দেখে। কিন্তু আমি কি করছি জানেন, আমি তারপরও ওনাকে মেসেজ দিছি, রিকোয়েস্ট দিয়ে, আসসালামু আলাইকুম, দেখেন আমি এভাবে লিখছি, দেখেন মেসেজটা কি লিখছি, আসসালামু আলাইকুম ভাই, আপনি কি সৌদি আরবে থাকেন। আমি কিন্তু বুঝতেছি, জানতেছি উনি সৌদি আরবে থাকে, ওনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আমি কি লিখলাম, ভাই আপনি কি সৌদি আরবে থাকেন। এখন উনি এসে আমার এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে, আমার এই ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে উনি আমাকে কি প্রশ্ন করতে পারে বলেন তো, কমেন্ট করেন তো সবাই, যে উনি এসে যখন আমার এই ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে, উনি আমাকে কি প্রশ্ন করতে পারে। আমি ওনাকে যখন এই যে অ্যাকসেপ্ট, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, মেসেজটা লিখলাম, উনি এসে আমাকে এর রিপ্লাই কি দিতে পারে, একটু কমেন্টস করেন তো দেখতে চাই, সবাই কমেন্টস করেন। আচ্ছা, একজন বলেছেন যে আপনি কে, আরাফাত বলেছেন কেন, মাইনুদ্দিন বলেছেন আপনি কে, সালামের উত্তর দেবে, ওকে। আচ্ছা, যাই হোক, দেখেন এই ভদ্রলোক, অনেকে অনেক রকমের মতামত দিচ্ছে, এই ভদ্রলোক যখন আমার মানে মেসেজের রিপ্লাই করবে, ওয়ালাইকুম আসসালাম, জি ভাই আমি সৌদি আরবে থাকি, কিন্তু কেন, এই কেন প্রশ্নটা থাকবে, যখনই আমাকে কেন বলবে তখনই তো আমি আমার অপরচুনিটি, আমার অফারটা আমি বলার সুযোগ পেলাম। তখন আমি কি করছি জানেন, আমি ভয়েস দিছি, একটু শোনেন, ভালোভাবে শোনেন, কথা বলার মধ্যে স্মার্টনেস থাকতে হবে। আপনাদের সামনে যে খেইতে খেইতে ভাষায় কথা বলতেছি আমি, খুব একটা স্মার্টনেস নাই, কিন্তু যখন আমি একজন কনজিউমারের সাথে কথা বলছি তখন কিভাবে বলছি,
শোনেন, আমি এইভাবে ভয়েস দিছি তাকে তখন। সে যখন বলছে ভাই কেন, কি দরকার, আমি তো সৌদি আরবে থাকি, তখন আমি বলছি, ভয়েস দিছি, আসসালামু আলাইকুম ফরহাদ ভাই, ভালো আছেন? আমি আজিজুল হাকিম বলছি, আমার পরিচয়, আমি রাজবাড়ী থেকে, বাংলাদেশ থেকে। তো আমি হচ্ছে সৌদি আরব থেকে কিছু বিজনেস পার্টনার নিতে চাই, যারা প্রবাসী, বাংলা ভাষা বুঝে, যারা বাঙালি প্রবাসী। তো এরকম কিছু ব্যক্তিদেরকে আমি নিতে চাই, যারা নিজেদের কাজের পাশাপাশি পার্ট টাইম কাজ করতে চায়। অনেকেই তো থাকে না, পার্ট টাইম কাজ করতে চায়। তো আমি কিছু বিজনেস পার্টনার খুঁজতেছি। আমাদের কোম্পানি হচ্ছে মালয়েশিয়ান কোম্পানি। আমাদের কোম্পানির বয়স 31 বছর। আমাদের 8টা দেশে ফ্যাক্টরি আছে। আমাদের 170+ কান্ট্রিতে অফিস আছে, শোরুম আছে। আপনি যেমন সৌদি আরবে থাকেন, দেখেন উনি সৌদি আরবে থাকে, আমি এই তথ্যটা দিছি। ভাই আপনি সৌদি আরবে থাকেন, তো আমাদের সৌদি আরবে অনেকগুলো ব্রাঞ্চ আছে। আমাদের রিয়াদে 3টা ব্রাঞ্চ, রিয়াদ, বাথা, অলায়া, বুরাইদা, আল কাসিমে অফিস আছে। আমাদের জেদ্দাতে 2টা অফিস আছে, দাম্মামে 2টা অফিস, মক্কায় অফিস, মদিনা, তায়েফ, জিজান, জুবাইল, খামিস মুশাইদ, আমাদের বিভিন্ন জায়গায় অফিস আছে, ব্রাঞ্চ আছে। তো আপনি যেহেতু সৌদি আরবে আছেন, আপনার সৌদি আরবে কোথায় আছেন, আমাদের কিন্তু মোটামুটি সব জায়গায় অফিস আছে। তো আমি হচ্ছে এরকম কিছু ব্যক্তিকে নিতে চাই, যারা নিজেদের কাজের পাশাপাশি ফ্রি টাইমে কাজ করতে চায়। তো আপনি চাইলে, আপনি যদি এরকম কোনো কিছু করার আপনার ইচ্ছা থাকে, তাহলে আমি আপনার সাথে এটা নিয়ে বিস্তারিত কথা বলতে পারি। আর একটা বিষয় বলে রাখি, দেখেন আমি কিন্তু, সে কিন্তু ভাববে অপরিচিত একজন ব্যক্তি, সে যা ভাববে মনে মনে, তার ভাবনার উত্তর আপনি দিয়ে দিবেন। আমি নিজে নিজেই বলতাম যে ভাই আপনি হয়তো ভাবতে পারেন যে ফেসবুক থেকে অপরিচিত একজন ব্যক্তি আপনাকে নক করেছে, আপনি বিশ্বাস নাও করতে পারেন বিষয়গুলো। তবে অবিশ্বাসের কিছু নেই, কারণ আমরা যে কাজটা করি, আমরা এই কাজের সুযোগ দিই সবাইকে। আমাদের এখানে কোনো টাকা পয়সা লাগে না, আমরা ফ্রিতেই সুযোগটা দিই, কারো কাছ থেকে কোনো আর্থিক বিনিয়োগ নেই না। তো যেহেতু কোনো আর্থিক বিনিয়োগ নাই, তাহলে আপনি এই বিষয়টি দেখতে পারেন। আমি প্রবাসী কিছু ব্যক্তিদেরকে সৌদি আরব থেকে নিতে চাই। এখন আমি যে শুধু সৌদি আরব থেকে নেবো তা না, আমি ওনাকে বুঝাচ্ছি এই কথাটা। এই যে সুন্দর করে একটা ভয়েস মেসেজ যখন আমি দিছি, 10 জনকে দিছি, 10 জনকে মেসেজ দিছি, শাহাবুদ্দিনের মতো একজন বলছে ইয়েস ভাই, আমি জানতে চাই, আমি প্রবাসে থাকি, আমি 8 ঘন্টা ডিউটি করি, আমি বাকি সময় বসে থাকি, হেলাই ফেলাই কাটাই, রুমে বসে আড্ডা দেই। যদি এরকম কোনো কিছু হয় ভাই, আপনি দেশে আছেন, সমস্যা নাই, আমাকে ব্যবস্থা করে দিতে পারেন, টাকা পয়সা যেহেতু লাগবে না, দেখি ট্রাই করে। এই ধরনের কথাও বলছে। 10 জনকে বলছি, 2 জন গালি দিছে, হব বেটা, শালা বলে গালি দিছে। মানে এর চেয়ে বাজে, আরো বাজে বাজে ভাষা, আই এম সরি, আমি এগুলো আপনাদের সামনে বলতে পারতেছি না। বাজে ভাষায় গালি দিয়ে ব্লক করে রেখে চলে গেছে। 2 জন ব্লক করে দিছে, 2 জন গালি দিছে, 2 জন হাহারি এক দিছে, 2 জন মুখের উপর না করে দিছে। 2 জন বলছে আপনাদের ডিএক্সএন সম্পর্কে আমি জানি, আগে থেকেই জানি। এরকম ব্যক্তিও পাইছি যে বলছে না, আমি আগে থেকে জানি ডিএক্সএন আমি করবো না, ডিএক্সএন এর প্রোডাক্টের দাম বেশি, হেন তেন, অনেক কথা রে ভাই, কত কথা। আবার কেউ একজন এটাও বলেছে যে ভাই হ্যাঁ আমি জানতে চাই। কেউ একজন জানতে চাই বলেছে, আমি জানাইছি, বিস্তারিত শেয়ার করছি, শেয়ার করার পরে 10 মিনিট 15 মিনিট তার সাথে ডিটেলস কথা বলছি। কথা বলার পরে কষ্ট করে কথা বলছি, গলা ফাটায় কথা বলছি, তারপরে বলছে ভাই আমি ব্যবসা করবো না, আমার এই সমস্ত কাজ ভালো লাগে না। আবার কেউ একজন বলছে ইয়েস ভাই, আমার খুবই ভালো লাগছে, আমি আপনার সাথে কাজ করতে চাই, কিভাবে কি করতে হবে বলেন। আমি তারে আইডি বানায় দিছি। এরপরে সে প্রোডাক্ট নিছে, সৌদি আরব থেকে ইউজ করছে, সে ধীরে ধীরে ব্যবসাটা বুঝছে, সে আপনার মতো ট্রেডিং মিটিং আসছে। ওই এক শাহাবুদ্দিন, ব্যবসা বুঝাইছি, জয়েন করাইছি, দেখেন 50 জনকে ইনভাইট করছি, কেউ আসে না, কেউ আসে না, কেউ আসে না। এক শাহাবুদ্দিন এসে সিদ্ধান্ত নিছে। ওই এক শাহাবুদ্দিন রে দিয়ে ওই পাশে আমার বিজনেস পার্টনার হয়ে গেছে, ওই এক টিমে প্রায় 5,000। ওই এক টিমে শাহাবুদ্দিন স্টার রুবি, রহিম ভাই স্টার রুবি, ফাতেমা আক্তার 2-1 বেলার ভিতরে স্টার রুবি হবে, আব্দুল্লাহ ডায়মন্ড হয়ে গেছে। ওই এক টিমে এক শাহাবুদ্দিন রানছে। তো আপনি যদি এইভাবে কষ্ট করে অন্তত 10টা ব্যক্তিকে তৈরি করতে পারেন, সারা জীবন তো করতে হবে না ভাই। আমি কি এখন এরকম ভাবে কাউকে মেসেজ দিই? এখন কি আমার এভাবে ইনভাইট করতে হয়? এখন কি আমার লোকজনকে ডাকতে হয়? এখন যদি আমি কাউকে ইনভাইট নাও করি, তবুও প্রত্যেক মাসে 700 করে নতুন ব্যক্তি আমার সাথে যুক্ত হয়। প্রতি মাসে 600-700 করে নতুন ব্যক্তি যারা আমার সাথে বিজনেসে যুক্ত হয়, আমার সাথে বিজনেস করে। আমি কাউকে যদি নাও বলি, কাউকে যদি জয়নিং নাও করাই, বরং এখন আমি টাইম দিয়ে ছাড়তে পারি না। আমার কিছু, এই যে ইদানিং সময় আমার কিছু বন্ধুরা, আমার কিছু কাছের ফ্রেন্ড ডিএক্সএন এ যুক্ত হয়েছে, আমার বন্ধুরা। আমি তো শুরুতে পরিচিত কাউকে ওইভাবে পাই না, কিন্তু ইদানিং কিছু বন্ধুরা যুক্ত হয়েছে। তারা তো ফ্রেন্ড, আমার ফ্রেন্ড, তাদের সাথে আমি মানে একসাথে চলাফেরা করি। তারা তো আমাকে ডিএক্সএন এর অবস্থান জানে না, এখন তাদেরকে আমি সময় দিতে পারি না, আমি সময় দিয়ে ছাড়তে পারি না। হয়তো তারা ভাবে যে ও আমাদেরকে টাইম দিচ্ছে না, কিন্তু ভাই আমি যে কি পরিমাণ ব্যস্ত এখন টিম নিয়ে, যারা আছে এদেরকে নিয়ে আমি এখন কি পরিমাণ ব্যস্ত, আমি নতুনদেরকে সময় দেবো কিভাবে, নতুনদেরকে আমি ইনভাইট করবো কিভাবে, আমার তো টিম তৈরি হয়ে গেছে। কিন্তু এমন এক সময় গেছে,
আমি অনেক ব্যক্তিকে মেসেজ দিছি, আমাকে ইগনোর করে গেছে, আমি কথা বলার স্কোপ পাই নাই, সুযোগ পাই নাই, কার সাথে কথা বলবো, সারাদিন মোবাইল নিয়ে বসে আছি, কোন লোকটারে কল দিব খুঁজে পাচ্ছি না। বাট আমি কিন্তু টেবিল থেকে উঠি নাই, একের পর এক মেসেজ করছি, প্রতিদিন 20 জন 30 জন 40 জনের সাথে প্রতিদিন কথা বলছি। কথা বলতে বলতে আমার গলা শুকায় গেছে। ব্যবসা শুরু করছিলাম 2022 সালের রমজান মাসে, রোজা রেখে কথা বলতে হয়েছে আমাকে। এই রোজা রেখে কথা বলতে বলতে আমার গলা শুকায় গেছে। বাট আমি কিন্তু সাড়া পাই নাই, আমি কিন্তু সাড়া পাই নাই। কিন্তু একটা সময় কিন্তু ঠিকই টিম হয়ে গেছে। সো আসেন, এখন সর্বোপরি কথা হচ্ছে ভাই, কয়েকটা পলিসি দেখাইছি। সেটা হচ্ছে কি, আপনাকে কাস্টমারের তালিকা তৈরি করতে হবে, পরিচিত ব্যক্তিদের বলতে হবে। এরপরে আসেন, ফেসবুকের মাধ্যমে এই যে বিভিন্ন গ্রুপ আছে, তারপরে নিজের ফেসবুকেও তো কিছু ফ্রেন্ড থাকে, নিজের প্রোফাইলে পোস্ট করতে হবে। এখন এই জন্য যেটা করণীয় সেটা হলো, সবাই আরেকবার একটু স্ক্রিনে খেয়াল করেন, আমি আবারও স্ক্রিন শেয়ার করেছি। সবার আগে যেটা করতে হবে সেটা হলো যে, ফেসবুকের মাধ্যমে বিজনেস করতে চাইলে ফেসবুকটাকে পরিপাটি করতে হবে। দেখেন তো ভাই, আমি পড়ালেখা করি, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, আমি কি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেই না, ঘোরাফেরা করি না? আমি কি আপনার মজা করি না? সবকিছুই করি, আমার কি আলাদা লাইফ নাই? আছে। বাট আমার এই ফেসবুকে যে ঢুকবে, আমার এই ফেসবুকে ঢুকলে কিন্তু সে কোনোভাবেই বুঝবে না আমি একজন স্টুডেন্ট বা পড়ালেখা করি, বা আমার আশপাশে আমি কি করে বেড়াই, ঘুরে বেড়াই, আড্ডা দিয়ে বেড়াই, এগুলো কেউ বুঝবে না। সে এখানে আসলে বুঝতে পারবে কি আমি একজন প্রফেশনাল পার্সন। কিভাবে বুঝবে? দেখেন আমার প্রোফাইল পিকচারটা দেখেন। মানে অনেকে কি করে জানেন, প্রোফাইলে ভিন্ন ভিন্ন পুতুলের ছবি দিয়ে রাখে। ভাই আল্লাহ তাআলা আপনাকে সুন্দর একটা আকৃতি দিয়ে তৈরি করেছে, আপনার নিজের একটা ছোট্ট ছবি আপনি দিতে পারেন না? আবার অনেকে প্রোফাইল পিকচার দেয়, ওই যে 100 হাত দূরে দাঁড়ায় আছে এরকম একটা ছবি দেয়। নো, প্রোফাইল পিকচারে ছবি দিতে হবে এরকম বুকের থেকে উপরে, মানে বুকের থেকে মাথা পর্যন্ত এরকম একটা পাসপোর্ট সাইজের ছবি, যাতে ফেসটা স্পষ্ট বোঝা যায়। প্রোফাইল পিকচার দেওয়া শিখতে হবে। দেখেন আমি একটা ভিজিটিং কার্ড দিয়ে রাখছি কাভার ফটোতে। এইখানে আসলে আমার পার্সোনাল একটা ওয়েবসাইট, আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ইমেইল, এগুলো দেওয়া আছে তথ্যগুলো। তার মানে এইখানে আসার সাথে সাথেই আমার প্রোফাইলে কেউ ক্লিক করার সাথে সাথে বুঝতে পারবে যে কি, যে না, এই ব্যক্তিটা একজন প্রফেশনাল পার্সন। এরপরে আসেন, যখন একটু নিচে নামবো, দেখেন একটু নিচে নামার সাথে সাথে সর্বপ্রথম আমি এই ভিডিওটা পিন করে রাখছি। এই ভিডিওটা সবার আগে আসবে। সেটা কি, ফেনী একটা প্রোগ্রামে আমি আমি স্পিচ দিচ্ছি দাঁড়িয়ে, আমার 3-4 মিনিট একটা স্পিচ, এটা আমি পোস্ট করে রাখছি। এখানে 6,400 ভিউ হয়ে আছে, লাইক কমেন্ট হয়ে আছে। তো যখন এসে একজন ব্যক্তি ফেসবুকে ঢুকে এটা দেখবে, সে কিন্তু আমার সম্পর্কে বোঝা সারা। এইবার তার মানে সে যদি আমাকে মেসেজ দেয়, ভাই আমি বিজনেসটা করতে চাই, আমি যা বলবো, যেই কথা বলবো, সে খুব মানে আপনার কি বলে আগ্রহের সাথে শুনবে, ভ্যালু দেবে। এখন আপনার ফেসবুকে ঢুকে দেখলো আপনি চুল কেটে রাখছেন হানি সিং কাটিং দিয়ে, অথবা সেই আপনি কি বলে, আরে নাম কি শিল্পীর, আয়ুব বাচ্চু, বা ওই যে ওই ক্যাটাগরি যারা শিল্পী আছে, এই ইয়া বড় বড় চুল রেখে দিচ্ছেন আপনি, হ্যাঁ, তাহলে কি হবে? আপনাকে প্রফেশনাল হইতে হবে। আবার অনেকে ফেসবুকটা লক করে রাখে। ফেসবুকটা কি করে, লক করে, প্রোফাইল পাবলিক করা নাই। ভাই দোকান যদি বন্ধ রাখেন ব্যবসা হবে? ফেসবুক আপনার দোকান। ফেসবুকটাকে পাবলিক করতে হবে। আপনি ফেসবুক লক করে রাখবেন কেন প্রোফাইল? হ্যাঁ, অনেক মেয়েরা আছে যারা পর্দা করে, তাদের নিজেদের ছবি দেওয়ার দরকার নাই। তবে ওই যে বোরকা পরা বিভিন্ন গুগলে ছবি পাওয়া যায় এরকম, ওগুলো একটা দিয়ে রাখবেন। আর ফেসবুকে এরকম একটা ভিডিও দিয়ে রাখবেন। আপনার হয়তো নিজের স্পিচ নাই, আপনি হয়তো কোনো স্টেজে এখনো দাঁড়াইতে পারেন না, সেক্ষেত্রে আপনি ডিএক্সএন ফ্যাক্টরি সম্পর্কে প্রতিবেদন তৈরি করা আছে, ডিএক্সএন কোম্পানি সম্পর্কে প্রতিবেদন আছে, আপলাইনে থেকে এরকম একটা ভিডিও কালেক্ট করে এখানে পোস্ট করে রাখবেন, ঢুকে সেটা দেখবে। এই ফেসবুকের ভিতরে প্রেম করে কবে ছ্যাঁকা খাইছেন সেই ছ্যাঁকা খাওয়া পোস্ট করতেছেন এই ফেসবুকের মধ্যে। এই ফেসবুকে আপনি রাজনৈতিক পোস্ট করতেছেন, এই ফেসবুকে আপনি ধর্মীয় পোস্ট করতেছেন, জগা খিচুড়ি বানাই ফেলতেছেন। ভাই আপনার ব্যবসায় কি শুধু মুসলিমরা আসবে, না হিন্দুরাও আসবে? আপনার ব্যবসায় শুধু হিন্দুরা আসবে না মুসলিম আসবে? শুধু আওয়ামী লীগ ব্যক্তিদেরকে জয়েন করাবেন, নাকি আপনার এখানে বিএনপিও আসবে? তাহলে আপনার তো রাজনৈতিক পোস্ট করার দরকার নাই। আপনি ব্রাজিল সাপোর্ট করতে পারেন। আমি নিজে, আমার কথা বলি, আমি নিজে আর্জেন্টিনা সাপোর্ট করি, কিন্তু আজ পর্যন্ত আমার দেখছেন ফেসবুকে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে কোনো পোস্ট করছি? কারণ আমার বন্ধু ব্রাজিল সাপোর্ট করে, সে আমার সাথে বিজনেস করে, আমি তো তার ইমোশনে আঘাত করতে পারি না।
তাহলে এইখানে আমি শুধু বিজনেস নিয়ে কথা বলবো, আমার ব্যবসা নিয়ে আমি কথা বলবো। যদি আমার প্রেম নিয়ে কথা বলতে হয়, আমার যদি কবি সাহিত্যিক হইতে হয়, অন্য ফেসবুক আইডি ওপেন করবো। এখানে আমার শুধু বিজনেস থাকবে, আমাকে প্রফেশনাল হইতে হবে ভাই। অনেকেই ফেসবুকে নাম দিয়ে রাখে অবুঝ বালক, বয়স কিন্তু 30, ফেসবুকে নাম দিয়ে রাখছে কি অবুঝ বালক। মা বাবা আকিকা করে সুন্দর একটা নাম দিছে, সেই নাম বাদ দিয়ে নাম দিয়ে রাখছে রূপকথার রাজকন্যা। হাই রে কপাল! এনআইডি কার্ডে যেই নাম আছে আপনার, ডিএক্সএন আইডি তে যেই নাম আছে ওই নামটা এখানে দিবেন। আমার এই যে আজিজুল হাকিম নাম, আমার ডিএক্সএন আইডি তো এই নাম, আমার এনআইডি তে আমার জন্ম নিবন্ধন, আমার সার্টিফিকেট এই নাম, এটা আমি দিয়ে রাখছি। আমার ফেসবুকে গেলে একজন ব্যক্তি বুঝতে পারবে, দেখেন, একজন ব্যক্তি বুঝতে পারবে যে না, ইনি প্রফেশনাল কোনো কিছু করে। দেখেন এই যে সাফায়াতের একটা পোস্ট আমি করে রাখছি। আপনাকে স্টাডি করবে মানুষ, এটা আপনাকে বুঝতে হবে। পরিপাটি হন, আগে গোছালো হন। কাজ যদি করতে চান গোছালো ভাবে করতে হবে, করার মতো করে ভাই। বেশি না, 2টা বছর কাজ করেন, ইউ উইল বি সাকসেসফুল ইনশাআল্লাহ। এত কিছু জানার দরকার নাই, এত শেখার দরকার নাই, ঘরে ঘরে স্পিকার হওয়ার দরকার নাই। 2-4 জন স্পিকার থাকবে, 2-4 জন স্পিকার কথা বলতেছে প্রতিদিন রাত 9টায়। আপনি কাজ করে যান, কথা মানেন। এত বলা, এত কথা, এত আলোচনার কোনো দরকার নাই। আপনি যদি না মানেন, আপনি যদি কাজ না করেন, তাহলে এই আলোচনা, এই ট্রেনিং মিটিং এর কোনো মানেই হয় না। এগুলো কোনো কোনো ফায়দা নেই। ফাইনালি সর্বোপরি কথা হলো ভাই, যেই ব্যবসায় করতে যান, ডিএক্সএন করেন আর যেই ব্যবসায় করেন, বেশর্মা হইতে হবে, বেশর্মা। হ্যাঁ, মানে লজ্জা জিনিসটাকে আপনার মানে ধুয়ে ফেলতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, অসংখ্য ব্যক্তি আপনাকে সমালোচনা করবে, আপনাকে নিয়ে কটাক্ষ করবে, হাসাহাসি করবে, আপনাকে ব্লক করবে, গালি দেবে। আপনাকে এগুলো সহ্য করতে হবে যদি পারেন। ওকে, বেস্ট অফ লাক। এই আজিজুল হাকিমের সাথে দেখা হবে একদিন আগামী 2 বছর পরে। হয়তো সেদিন বলতে হবে যে স্যার, আপনার কথা শুনে, মানুষের গালি শুনে হজম করে ফেলছি আমি, আমি আজকে সফল হয়েছি। ইনশাল্লাহ কোনো একটা জায়গায়, কোনো একটা স্টেজে দেখা হয়ে যাবে। সো আলোচনা শেষ করব। আগামীকালকে আলোচনা থাকবে মার্কেটিং প্ল্যানের উপরে, অর্থাৎ আমাদের বোনাসটা কিভাবে দেয়। কোম্পানি 100 টাকা যে লাভ করে, একটা প্রোডাক্ট থেকে যদি 100 টাকা লাভ করে, 29 টাকা ডিএক্সএন নেয়, আর বাকি 71 টাকা আমাদেরকে দেয়। এই যে 71 টাকা যে আমাদেরকে দেয়, এটা কিভাবে কিভাবে দেয়, বন্টন পদ্ধতিটা কি, কোন পজিশনে কত টাকা, টাকা কিভাবে আসে, টাকা নিয়ে আগামীকালকে কথা বলবো ইনশাল্লাহ। আগামীকালকে সবাই থাকবেন। কালকে আমার আলোচনা শেষ, মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলবো। গত 3 দিন যারা ছিলেন, আগামীকালকে না থেকে কিন্তু আলোচনা মিস করবেন, গ্যাপ রয়ে যাবে। আগামীকালকে আলোচনার মেইন ইম্পর্টেন্ট টপিকটা পজিশন নিয়ে কথা হবে। সবাই আগামীকালকে যুক্ত থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার কথা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।